আজকে থেকে আমি একটা র্যাপিড রিভিশন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। আমার যে এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছে তাদের রিকোয়েস্টই মূলত এই সিরিজটা তৈরি করা। তারা বলছিল ভাইয়া ওয়ান শট কিছু লেকচার দিলে ভালো হয়, যেটা দেখে আমরা রিভাইজ করে ফেলতে পারবো, আমাদের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো রিভাইজ হয়ে যাবে। সো এই জন্য মূলত ক্লাসটা মেক করা, যে কারণ হচ্ছে অনলাইনে যে ক্লাসগুলো আছে ম্যাক্সিমাম ক্লাসগুলো দেখা যায় 3 থেকে 4 ঘন্টা বা 2-3 ঘন্টার হয়ে থাকে ওয়ান শট ক্লাসগুলো। সো আমি ট্রাই করবো যে যেহেতু এটা রিভিশন সিরিজ, আমি ধরে নেবো তোমরা মোটামুটি চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। আমি সবগুলো টপিক মোটামুটি কভার করার ট্রাই করবো, এবং এখান থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, লাইক 3 স্টার, 2 স্টার, 1 স্টার আকারে আমি ডিভাইড করবো, এবং কোথা থেকে কি ধরনের কোশ্চেন এসে থাকে, এবং কোথা থেকে বেশি সিকিউ কোশ্চেন আসে, কোথা থেকে এমসিকিউ কোশ্চেন আসে, সেগুলো নিয়েও মোটামুটি আলোচনা করা হবে। তো এটা মূলত আমার একটা স্টুডেন্টের লেকচার নোট, আমি লেকচার দিয়েছিলাম সেই নোটটাই, তো এটাই আমি হচ্ছে বুঝাই দিব। এটার মাধ্যমে আমি বুঝিয়ে দিব, কারণ এখানে মোটামুটি সব টপিক গুলো ইনক্লুডেড আছে, যার যেখান থেকে আমি হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলো কভার করে সেগুলো থেকে সিকিউ কিভাবে আসে সেটা আমি বলে দিব। ওকে, তো আজকে লেকচারটা শুরু করি। ফার্স্টে আমাদের লেকচারটাতে যে আমরা দেখবো যে ভেক্টরের, যে ভেক্টর সম্পর্কে আমরা জানলে ভেক্টরের যে দুইটা ভাগে ভাগ করা, যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। তো আমরা জানি স্কেলার রাশি মানে যার মান আছে শুধু সে হচ্ছে স্কেলার রাশি, আর যার মান ও দিক দুইটাই আছে সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, এটা আমরা জানি। তো এখানে আমাদের বল, সরণ, ত্বরণ, বেগ এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। অথবা আমরা যদি সরণ আর দূরত্বের কথা বলি, সরণ আর দূরত্বের ক্ষেত্রে আমরা এটা জানি যে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, সো এখানে ভেক্টর রাশিকে কিভাবে কি প্রকাশ হয় আমরা জানি, এ ভেক্টর অথবা এর উপর এইভাবে দাগ দিয়ে আমরা প্রকাশ করতে পারবো, অথবা এর নিচে দিয়েও প্রকাশ করতে পারবো। আরেকটা হচ্ছে প্রিন্ট করার ক্ষেত্রে একটু মোটা করে লেখা হয়, এটা হচ্ছে বইতে প্রিন্ট করার ক্ষেত্রে। তো এটা আমরা খুব একটা ইউজ করি না, আমরা ফার্স্টে যে তিনটা আছে সেটাই জেনারেলি ভেক্টর সিম্বলের জন্য ইউজ করি। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট, আমাদের দেখা যায় কমার্স নাম্বারের জন্য প্রায় এসে থাকে, এবং কনসেপ্টের জন্য ইম্পর্টেন্ট। যে যে ভেক্টরের মান এক তাকে আমরা বলে থাকি একক ভেক্টর। ঠিক আছে, তো একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান মানে ভ্যালুটা আসবে, স্কেলার মানটা আসবে সেটা হচ্ছে এক আসবে। ওকে, তো অবস্থান ভেক্টর এবার আসি। অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টরটা হচ্ছে কোন একটা বিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দু ভেক্টর প্রকাশকে বলা হবে তার অবস্থান ভেক্টর। যেমন দেখো এখানে এ বিন্দুটার একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে মূল বিন্দু ও, ও এর সাপেক্ষে এই বিন্দুটার যে ভেক্টর প্রকাশ করা হয়েছে সেটাকে নাম দিছি আমি ওয়ে। এই ওয়ে ভেক্টরটাই হচ্ছে আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর। সিমিলারলি বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওবি, যেটা নির্দেশ করে বি বিন্দু ও বিন্দুর সাপেক্ষে মানে মূল বিন্দুর সাপেক্ষে তার ভেক্টর প্রকাশটা। ওকে, তো এইভাবে আমরা দুইটা বিন্দুর অবস্থান ভেক্টরের মাধ্যমে আমরা কি করতে পারি, এ বি বিন্দুর ভেক্টর প্রকাশ করতে পারি, বা এ বি বিন্দুর ভেক্টর নির্ণয় করতে পারি। মনে করো এই যে এ বি বিন্দুর ভেক্টরটা তোমাকে নির্ণয় করতে বলবো, এ বি ভেক্টর নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব এটা? এটার সূত্রটা হচ্ছে এ বি ভেক্টর সমান আমাদের শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ লাস্টে আছে বি, তাহলে ও বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস তার আগের বিন্দু ও এ বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, এটা এই সূত্রের মাধ্যমে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে আমাদের কি আসে, গ নাম্বারে জেনারেলি কোশ্চেন এসে থাকে। দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর থেকে তোমার হচ্ছে অন্য কোনো একটা ভেক্টর বের করবা। এখন কথা হচ্ছে তোমাকে ডিরেক্টলি ও বি আর ও এ জেনারেলি দিয়ে দিবে না, সেটা কিভাবে দিবে ভাই? একটা বিন্দুর মাধ্যমে দিবে, যে এখানে একটা বিন্দু আছে, এরকম একটা বিন্দুর মাধ্যমে দিয়ে দিবে। তো এরকম যদি একটা বিন্দুর মাধ্যমে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে দেখো এই বিন্দু থেকে আমি কিভাবে তাকে ভেক্টরে প্রকাশ করব, প্রত্যেকটার সাথে আমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ অ্যাড করে দিব। সো ফার্স্ট আছে 2, 2 এর সাথে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। ঠিক আছে, মাইনাস থাকলে -5 কে ক্যাপ দিতাম, এরকম আর কি। তো এটা একটা আমাদের কি হয়ে গেল ভাই, এটা হচ্ছে আমার ও বিন্দুর, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ ভেক্টর। ঠিক আছে, এটা সিমিলারলি আমি ওবি পাবো, তারপর আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এ বি ভেক্টরটা পেয়ে যাবো। ওকে, এরপরে আসি আমরা আয়ত একক ভেক্টর, একটা কথা বলছে আয়ত একক ভেক্টরটা কি ভাই? আয়ত একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই তিনটার মাধ্যমে আমরা যদি কোনো একটা ভেক্টরকে প্রকাশ করি সেইটাকে আমাদের বলা হয় আয়ত একক ভেক্টর। আমরা জানি এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপটা তিনটা অক্ষ বরাবর কাজ করে। আই ক্যাপটা কাজ করে আমাদের হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে ক্যাপটা কাজ করে আমাদের ওয়াই অক্ষ বরাবর, আর কে ক্যাপটা কাজ করে আমাদের জেড অক্ষ বরাবর। এর দ্বারা আমাদের তিনটা ডাইমেনশন বোঝানো হয়, অর্থাৎ এটা একটা 3D বস্তুকে বা 3D ক্ষেত্রে বস্তুর একটা অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ওকে, এবার আসি ভেক্টরের যোগ। হ্যাঁ, ভেক্টরের যোগের ক্ষেত্রে আমাদের ভেক্টরের যোগ সেটা হতে পারে ত্রিভুজের ক্ষেত্রে যোগের সূত্র হতে পারে, অথবা বহুভুজেরও যোগ সূত্র হতে পারে। তো আমাদের ভেক্টরের ত্রিভুজ ক্ষেত্রে যোগটা আমরা কিভাবে করব? এখানে ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে তুমি দেখবা কোন দুইটা ভেক্টর একই ডিরেকশনে আছে। এখানে মনে করো তিনটা আছে, তার মধ্যে এ বি আমি দেখতে পাচ্ছি নীল কালার দিয়ে দিচ্ছি, এ বি আর বিসি এই দুইটা একই ডিরেকশনে আছে, কিন্তু এসিটা দেখো তার বিপরীত ডিরেকশনে আছে। তাহলে সেক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে যে দুইটা ভেক্টর একই ডিরেকশনে থাকবে তাদের যোগফল। ঠিক আছে, তাহলে আমাদের যে দুইটা ভেক্টর আছে এ বি প্লাস বিসি, এই দুইটা একই ডিরেকশন আছে, এই দুইটার যোগফল হবে বিপরীত ডিরেকশন লালটা তার যোগফলের সমান, তার মানে এসি এর সমান। ঠিক আছে, এসি এর সমান। ওকে, সিমিলারলি আমি যদি
বহুভুজের ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো একই ডিরেকশনে কারা কারা আছে। ভাই একই ডিরেকশনে কারা কারা আছে? একই ডিরেকশন আছে, মনে করো হচ্ছে এবি আছে, ঠিক আছে। এখানে যদি আমি একটু মোটা কালি ইউজ করি, ওটা এখানে আমাদের হচ্ছে এবি আছে, দেন আমাদের বি আছে, দেন আমাদের সি আছে, দেন আমাদের ডি আছে। এই তিনটা হচ্ছে আমাদের একই ডিরেকশন আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ই ভেক্টরটা তার বিপরীত ডিরেকশন আছে। তাহলে আমাদের কি হবে, এই যে চারটা যে নীল আছে তাদের যোগফলের সমান হবে আমাদের লাস্ট ই ভেক্টরটা, ঠিক আছে। তার মানে একই ডিরেকশনে যারা থাকবে তাদের সমষ্টি হচ্ছে বিপরীত ডিরেকশনটা। আর যদি বলো এখন কত হচ্ছে, সবাই যদি সেম ডিরেকশনে থাকে তাহলে সবগুলোর যোগফল হচ্ছে জিরো। মানে বিষয়টা হচ্ছে এরকম, মনে করো এ বি সি সবাই একই ডিরেকশনে আছে, সেম ডিরেকশন। তাহলে আমাদের এ, মনে করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, তাহলে এ প্লাস বি প্লাস সি ভেক্টর সমান হচ্ছে জিরো। এভাবে আমরা বলতে পারি এটা, ওকে। এর পরবর্তীতে যদি আমরা যাই, তারপর আসে আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র। তো ভেক্টরের ভাই সামান্তরিক সূত্রটা কি? ভেক্টরের সামান্তরিক সূত্রটা আমাদের যেটা বলে সেটা হচ্ছে দুইটা ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দুতে একই সাথে ক্রিয়া করতে হবে। এটার মানেটা কি? মানে এটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রটার একটা শর্ত বলতে পারো, যে সামান্তরিক সূত্র আমরা কখন বলতে পারবো বা কখন অ্যাপ্লাই করতে পারবো। মনে করো কোন একটা বিন্দুতে দুইটা ভেক্টর তোমার কাজ করতেছে, পি একটা ভেক্টর, আর এই বিন্দুতে আরেকটা ভেক্টর কাজ করতেছে কিউ। এখন এরা যে সামান্তরিকের ন্যায় কাজ করতে হবে এমন না, তারা চাইলে বিপরীত দিকেও কাজ করতে পারতো। লাইক পি এইদিকে কাজ করতেছে, এই সেম বিন্দুটাতে, এই বিন্দুটাতে মনে করো কিউ তার বিপরীত দিকে কাজ করতেছে, এইদিকে পি কাজ করতেছে, এইদিকে কিউ কাজ করতেছে। কিন্তু একটা বিন্দুতে কাজ করতেছে, এটাই হচ্ছে মেইন ম্যাটার, যে হচ্ছে দুইটা ভেক্টর একই ডিরেকশনে কাজ করবে। যেমন কি আমি মনে করি এই পেন্সিলটা আছে, এটাকে আমি যদি এই দিকেও টান দিই, এই দিকেও টান দিই, মানে হাতের মাধ্যমে আমি, এটা একটা বিন্দু, তার উপর আমি দুইটা হাতের মাধ্যমে দুইটা বল ক্রিয়া করলাম, তাহলে তার ফলে এইটা কোন দিকে যাবে সেটা হচ্ছে তাদের লব্ধি ভেক্টর, এটা আমরা জানি। তো এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, বা আমরা যোগফল বলে থাকি, পি আর কিউ এর যোগফল। বাট ভেক্টরের যোগফল আমরা জানি নর্মাল নিয়মে হয় না, এটা ভেক্টরের মাধ্যমে করতে হয়, ওকে। তো এইটা ক্ষেত্রে আমাদের লব্ধির মানটা কি? লব্ধির মানটা আমরা জানি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এটা আমরা ইজি একটা জিনিস, সেটা নিয়ে আমি আলোচনা করছি না, খুবই সহজ একটা বিষয়। এখন কোনটা নিয়ে আমি আলোচনা করি, যে লব্ধির দিকটা, মানে এই যে মনে করো দুইটা ভেক্টর কাজ করলো, তাদের লব্ধিটা কোন ডিরেকশনে কাজ করবে, যে লব্ধিটা যে মাঝামাঝি কাজ করবে, মানে এটা হতে পারে পি এর খুব কাছাকাছি হতে পারে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, সহজ কথায় কার কাছাকাছি থাকবে এমন বিষয়টা। তাহলে সেক্ষেত্রে আমাদের এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে আমাদের যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। মানে কি ভাই, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। অর্থাৎ তুমি যখন সূত্রটা বিল্ড করবা তখন বলবা, ধরো এখান থেকে আমি সূত্রটা, এটা কার জন্য, সাপোজ ধরো এরকম একটা চিত্র আছে, আর লব্ধিটা আছে হচ্ছে তোমার এটা, ঠিক আছে। এটা এটা হচ্ছে আমাদের আর, আর হচ্ছে আমাদের পি কিউ। পি কিউ এর কথা যদি বলি, এটা হচ্ছে আমাদের পি, আর এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে আমাদের অ্যাঙ্গেল দিলাম আমি মনে করো আর পি এর সাথে, যদি আমি পি এর সাথে দিই তাহলে পিটাকে আমি সিঙ্গেল রাখবো, মানে কি আসবে, টেন থিটা সমান কার সাথে অ্যাঙ্গেল দিলাম ভাই, পি এর সাথে অ্যাঙ্গেল দিলাম, তাহলে পিটা একা নিচে থাকবে, তাহলে উপরে থাকবে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে আলফাটা কি ভাই, আলফা হচ্ছে এদের টোটাল অন্তর্ভুক্ত কোণ। টোটাল অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে আমাদের আলফা, মানে পি আর কিউ যে দুইটা মেইন ভেক্টর তাদের, এটা আমরা জানি। তাহলে নিচে হচ্ছে আমাদের প্লাস কিউ কজ আলফা। এবং এইটা একটা তো মনে রাখা শর্টকাট বলে দিলাম, যে আমাদের যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তার মাধ্যমে আমরা ডিসাইড করতে পারবো পি আর কিউ কোনটা নিচে থাকবে কোনটা উপরে থাকবে। এরপর সাইন আর কস, এটার মধ্যে যদি কনফিউশন থাকে মনে রাখবা এই যে টেন থিটা আছে, তো টেন থিটা সমান কি আমাদের সাইন থিটা বাই কস থিটা, সো ওই হিসেবে আমাদের উপরে সাইন থাকবে নিচে কস থাকবে। এভাবে যদি আমরা তুলনা করে মনে রাখি তাহলে আমাদের সূত্রগুলো মনে রাখাটা একটু ইজি হবে, ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা দুইটা সূত্রই মনে রাখতে পারবো দিকের জন্য। এরপরে আসি আমাদের লব্ধির সর্বোচ্চ মান। মানে আমি দুটো ভেক্টর যদি একটা বিন্দুতে কাজ করে তাহলে সর্বোচ্চ লব্ধি আমি কখন পাবো, যখন আমার আলফার মান জিরো হবে, এটা আমরা জানি। মানে হচ্ছে একই ডিরেকশনে কাজ করবে। মনে করো পি ভেক্টরটা যেদিকে কাজ করতেছে, আমাদের কিউ ভেক্টরটাও সেম ডিরেকশনে কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি টোটাল মানে ম্যাক্স, লব্ধির ম্যাক্সটা কি পাবো, এখানে আমি প্রতিপাদন দেখাইছি, দেখে নিতে পারো, আমি ধরে নিচ্ছি এগুলো তোমরা জানো। তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল লব্ধিটা হবে কি, মানে সর্বোচ্চ লব্ধির মানটা হবে আমাদের সেই দুইটা ভেক্টরের যোগফলের সমান। সেক্ষেত্রে আমাদের আলফার মানটা কি হবে ভাইয়া, আলফার মানটা হবে জিরো। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যে সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমাদের আলফার ভ্যালুটা জিরো হয়ে থাকে, ওকে। এর পরবর্তীতে যদি আমরা একটু দেখি যে আমাদের লব্ধির সর্বনিম্ন মানটা, তো লব্ধির সর্বনিম্ন মানটা আমরা কিভাবে পাবো ভাইয়া, এক্ষেত্রে আমাদের আলফার মানটা হবে 180 ডিগ্রি। তার মানে কি, তার মানে হচ্ছে এই একটা বিন্দুতে পি যদি এদিকে কাজ করে তাহলে আমাদের কিউটা কাজ করবে তার বিপরীত ডিরেকশনে, ঠিক আছে। তাহলে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হবে সে আলফা হবে 180 ডিগ্রি, তার মানে বিপরীত দিক কাজ করতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের তাদের লব্ধির মানটা হবে তাদের বিয়োগফলের সমান। তো এখানে আমাদের বিয়োগফলের জায়গায় এই সিম্বলটা ইউজ করা হয়েছে, এটা দ্বারা বোঝাচ্ছে পার্থক্য, যে আর মিনিমাম ইকুয়াল হচ্ছে আমাদের কি পি মাইনাস কিউ, বা পি পার্থক্য কিউ। এখানে পি মাইনাস কিউ হতে পারে
কিউ মাইনাস পিও হতে পারে, এই জন্য আমাদের এই চিহ্নটা ইউজ করা হয়, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করবো। ওকে, এরপর আসি আমাদের ভেক্টরের গুণন। তো ভেক্টরের আমরা জানি গুণনটা দুই ধরনের হয়ে থাকে ভাই, যে একটা হচ্ছে আমাদের কি ডট গুণন, আরেকটা হচ্ছে আমাদের ক্রস গুণন। সো আমরা আগে ডট গুণনটা পড়বো, দেন ডট গুণনের ব্যবহারগুলো পড়বো। তো ডট গুণন আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি এ বি কস থিটা, এটা আমাদের জেনারেল সূত্র, এটা আমি লিখলাম না। তো এখানে আমাদের ডট গুণনটি কেন স্কেলার গুণন বলা হয়, কারণ ডট গুণনের ফলে তুমি যে রেজাল্টটা পাবা সেটা পাবা তুমি একটা স্কেলার রাশি, দ্যাটস ওয়াই এই ডট গুণনকে স্কেলার গুণনও বলা হয়ে থাকে। ওকে, এর পরবর্তীতে আমরা জানি যে কোন একটা ভেক্টর এ ভেক্টর আছে, সেই ভেক্টরটার মানকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে এ ভেক্টর দিয়ে এইভাবে আমি মডুলাস দিলাম, মানে ভেক্টর চিহ্ন দিব, তাহলে আমি মডুলাস দিব। আর যদি আমি শুধু এ আকারে লিখি, কোনো ভেক্টর চিহ্ন দিব না, মডুলাসই দিব না, তাহলেও তাকে মানি বুঝায়। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাদের একটা ভেক্টরকে জেনারেলি যেভাবে প্রকাশ করা হয় সেটা তো আমরা জানি অলরেডি কিভাবে প্রকাশ করা হয় বাকি। আর সেক্ষেত্রে আমাদের যদি মানের কথা বলি, মান কিভাবে নির্ণয় করা হয়, তাদের যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে তাদের সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট করে দিব, তাহলে আমি তার ওই ভেক্টরটার ভ্যালু পেয়ে যাব, যেটা আমার এখানে দেখানো হয়েছে। তো এটা দেখি তোমরা বুঝতে পারতেছো। এর পরবর্তীতে আমরা সামনে চলে যাই, যে ডট গুণনের ব্যবহারটা। তো ডট গুণন ব্যবহার করে আমরা কি কি করতে পারি, মানে ডট গুণন কি আমার কি ছিল ভাই, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা জানি যে এ বি কস থিটা ছিল, যেখানে এ বি হচ্ছে আমাদের কি ওই ভেক্টরটার মান, আর থিটাটা আমরা জানি তাদের অন্তর্ভুক্ত কোণটা। ঠিক আছে, এটা তাহলে এই যেখানে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা ভেক্টর দিছি, তো এই দুইটা ভেক্টর অন্তর্ভুক্ত কোণ যদি আমাদের থিটা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের থিটার মানটা আমরা প্রতিপাদন করে কি পেতে পারি, থিটা সমান কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এবি। এখানে আমাদের কি, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রায় গ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট, যে গ নাম্বারের জন্য ভাই এটা গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে ভাই, ওই দুইটা ভেক্টরকে আগে ডট গুণন করতে হবে। তো ডট গুণন আমরা জানি, ডট গুণন ইজি একদম, আই ক্যাপের সহগ গুণ করবো, জে ক্যাপের সহগ গুণ করবো, কে ক্যাপের সহগ গুণ করে যোগ করে দিব, তাহলে আমরা ডট গুণনের অ্যান্সারটা পাবো, যেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। আমরা এগুলো আগে বের করে নিব, একসাথে করবো না, আমরা আগে এ ভেক্টর ডট বি ভেক্টর আগে বের করে নিব। ঠিক আছে, বের করে নিব, দেন আমরা এ এর মানটা বের করে নিব, বি এর মানটা বের করে নিব। এই তিনটা ভ্যালু বের করার পরে দেন আমরা এই সূত্রটাতে মানটা বসায় দিব। ঠিক আছে, একসাথে করবো না, আলাদা আলাদা বের করে দেন বসায় দিব, তাহলে আমরা হচ্ছে কি তাদের অন্তর্ভুক্ত, মানে এই দুইটা ভেক্টর যে আমাকে বলছে তাদের অন্তর্ভুক্ত কোনটা আমরা পেয়ে যাব। ওকে, এরপরে এখানে দেখাইছে যে এ ভেক্টর ডট বি ভেক্টরের মানটা আমরা কিভাবে বের করবো, এ এক্স বি এক্স মানে কি ওই যে আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ, সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমি এইভাবে লিখছি। ওকে, এরপরও যদি আমরা আসি একটা ভেক্টরে এক্স ওয়াই জেড অক্ষের সাথে মানে কোন একটা ভেক্টর তোমাকে একটা সিঙ্গেল ভেক্টর দেবে ভাই, সিঙ্গেল ভেক্টরটা দেওয়ার পর বলবো ওই ভেক্টরটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে। তো এখন আমি এটার ডিটেলসে যাব না যে প্রতিপাদনটা কিভাবে আসে, আমি শুধু এটা শর্টকাট মেইন ওয়েটা বলে দিব। সেটা হচ্ছে কি, যে কোনো একটা ভেক্টর দিছে ভাই, সেই ভেক্টরটা মনে করো তোমাকে বলছে এক্স অক্ষের সাথে অন্তর্ভুক্ত করো, আমি দেখাচ্ছি। মনে করো এই একটা ভেক্টর দিল, এই ভেক্টরটা আমাকে বলছে কি মনে করো 3 i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস আমাদের হচ্ছে মাইনাস ওই -2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, এটা আমাদের। এখন আমাদের বলতেছে যে এই ভেক্টরটার জন্য আমাকে এক্স অক্ষের সাথে কোনটা বের করে দাও, তাহলে আমি কি থিটা এক্স সমান কি হবে কজ ইনভার্স আমাদের উপরে দিব কি, যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর কি কাজ করে ভাই, অবভিয়াসলি এক্স অক্ষ বরাবর আই ক্যাপ কাজ করে, এটা আমি শুরুতেও বলে আসছি, আমরা জানি। তাহলে আই ক্যাপের যে সহগটা আছে, এই আই ক্যাপের সহগটাকে আমি উপরে লিখবো, যেটাকে আমরা যে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি, এক্স মানে হচ্ছে ওই এক্স অক্ষ বরাবর আই ক্যাপ কাজ করে তার সহগটা, আর নিচে হচ্ছে এই এ ভেক্টরটার যে ভ্যালু আছে, এই ভেক্টরটার আমি ভ্যালু বের করে দিব। ঠিক আছে, এই ভেক্টরটার ভ্যালু আমাদের কি হবে ভাই, রুট ওভার অফ আমরা জানি 3 স্কয়ার প্লাস -2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটার মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে আমরা সেই ভ্যালুটা যদি আমি এখানে বসা দিই, এর ভ্যালুটা, তাহলে আমি কি পেয়ে যাব, এক্স অক্ষের সাথে কোণ পেয়ে যাবো। সিমিলারলি যদি আমি ওয়াই অক্ষের সাথে কোণ চাই ভাইয়া, ওয়াই অক্ষের সাথে কোণ চাইলে আমার কি করতে হবে, জাস্ট এই এ ওয়াই মানে জে ক্যাপের সহগটা বসায় দেবো, জে ক্যাপের সহগ কি ভাইয়া -2, তাহলে এখানে আমাদের কি হবে কজ ইনভার্স -2 ডিভাইডেড বাই ওই এর মানটা, এর যে ভ্যালুটা আসবে সেটা আমরা নিচে বসায় দিব। আমরা যদি যে মানে জেড অক্ষের সাথে যদি আমরা থিটা জেড যেটাকে আমরা ধরছি জেড অক্ষের সাথে অন্তর্ভুক্ত কোণ, সেটা হচ্ছে আমাদের কি জেড মানে কে জেড অক্ষ বরাবর আমার কে ক্যাপ কাজ করে, তাহলে আমার কি কে ক্যাপের যে সহগটা আছে সেটা আমরা ইউজ করবো। তো কে ক্যাপের সহগ কি ভাই আমাদের 5, তো 5 উপরে হচ্ছে আমাদের মানে কজ ইনভার্স লেখার পরে কজ ইনভার্স উপরে 5 নিচে এ ভেক্টরের মানটা, এটা এটা করে দিলে আমাদের জেড অক্ষের সাথে অন্তর্ভুক্ত কোণটা চলে আসবে। ওকে, তো এটা আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে মানে অন্তর্ভুক্ত কোণের মধ্যে এটাও প্রায় গ নাম্বারে এসে থাকে। এরপরে আসে আমাদের 3 নাম্বার ইউজ কেসটা, মানে ডট গুণনের 3 নাম্বার ইউজ কেস। এখানে কিন্তু আমি খুব
এক সাজানো ওয়েতে, গোছানো ওয়েতে আমি টপিকগুলো কভার করছি, যে ডট গুণনের আন্ডারে যে যে টপিকগুলো আছে সেগুলো কভার করা হয়েছে। তো এখানে কোনো ভেক্টরের লম্ব অভিক্ষেপটা নির্ণয় করা, ঠিক আছে। তো কোন একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপটা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে শর্টকাটটা হচ্ছে, মনে করো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। মনে রাখবা যার অভিক্ষেপ বলবে, কথাটা কি বললাম, যার অভিক্ষেপ বলবে সেইটার cos θ হবে। তাহলে বি ভেক্টরের অভিক্ষেপ বলার কারণে তুমি কি বলবা ভাই, বি cos θ। এখন বি cos θ বলার পর আমরা জানি যে ডট গুণন থেকে এটা আসছে, সো ডট গুণনের সূত্রটা কি ছিল, এ ডট বি সমান এ বি cos θ, এ বি cos θ। সো আমি যদি এইখানে বি ভেক্টর অভিক্ষেপ বলায় আমি বি cos θ রেখে দিই, তাহলে বাকি থাকবে কি, বা বাকি থাকবে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, আর বাকি থাকবে এটা। তাহলে আমি কি লিখবো, এ ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কি, এখানে যেহেতু অলরেডি আমি বি লিখে ফেলছি, তাহলে এই পাশে আর বাকি থাকে এ, সাইড চেঞ্জ করলে সেটা আমার কি আসে, নিচে এ চলে আসে। তো এইটা হচ্ছে আমাদের সূত্র। এখন কথা হচ্ছে এটা তো দুইটা সাইড, আমি কোন সাইড নিয়ে কাজ করবো? জেনারেলি আমাদের মোস্ট অফ দ্য টাইম এই ডান সাইড এটা নিয়ে মূলত কাজ করতে হবে। অর্থাৎ তোমাকে দুইটা ভেক্টর দিলে আগে তুমি তাদের ডট গুণনটা বের করবা, এ ডট বি এটা বের করে নিবা। দেন তুমি, যেহেতু আমাদের বি ভেক্টর বরাবর এর অভিক্ষেপ বলছে, মানে এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ বলছে, তাহলে আমি কি করব, এর মানটা বের করে নিব। দেন এর মানটা বের করে নিব। এই দুইটা মান বের করার পরে তারপর এই দুইটা জিনিস আমি কি করব, এই সূত্র এইখানে বসায় দিব, এই সূত্রটাতে, এই পার্টটাতে, ঠিক আছে এটা। আর বাম পাশটা হচ্ছে আমাদের মনে রাখার শর্টকাট হিসেবে, ওইটা আমাদের ইউজ হয় না। ওকে, তো আমি যদি এর উপর এর অভিক্ষেপ বলি, তাহলে আমি যদি এর অভিক্ষেপ বলতাম তাহলে কিন্তু আমার কি হতো ভাই, আবার এর অভিক্ষেপ বলে এ ডট বি, যার অভিক্ষেপ বলছি সেটা না, যার উপর সেটা আমাদের নিচে মান হিসেবে ইউজ করা হবে। এবং এক্ষেত্রে আমার কি করা লাগবে, তাদের ডট গুণনটা লাগবে, এবং যার অভিক্ষেপ বলবে অপোজিটটার আমার মানটা লাগবে, সেটা দিয়ে ভাগ করলে হবে। ওকে, এরপরে আমরা আসি উপাংশতে, আসি ভাই উপাংশটা। এখন কথা হচ্ছে ভাই উপাংশটা কি? উপাংশটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, এই যে অভিক্ষেপটা যে আমরা পড়ে আসলাম, অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ এটা শুধু মান আছে, আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানে এটার মান আর দিক দুইটাই আছে, ঠিক আছে। তো এইখানে আমাদের উপাংশটা আমি পাওয়ার ক্ষেত্রে আমার অভিক্ষেপটা লাগবে। তো আমি আগে কি করব, উপাংশ সমান হচ্ছে অভিক্ষেপ ইন্টু একটা একক ভেক্টর, এটা হচ্ছে একটা একক ভেক্টর। এটা কি আমার আগে তুমি মনে করো বললো তোমাকে এ ভেক্টর, এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ বলো। তোমাকে যখন বলবে যার বরাবর অথবা যার দিকে, যার উপর বা যার দিকে, মানে ডিরেকশনটা খেয়াল রাখবা, ওই ডিরেকশন বরাবর তোমার একটা একক ভেক্টর বের করতে হবে। আর অভিক্ষেপ আমরা মাত্র বের করা শিখলাম। মনে করো তোমাকে বললো বি এর উপর এ এর অভিক্ষেপ, বি এর উপর এর অভিক্ষেপ, এটা আমি বের করবো। তাহলে আমি তার আগে অভিক্ষেপটা বের করবো। বের করার পর ইটাটা কি ভাইয়া, এটা হচ্ছে ভাই বি এর উপর বা বি এর দিকে বলছে, বি এর উপর বলুক, বি এর দিকে বলুক, বি বরাবর বলুক, তাহলে আমার বি এর একক ভেক্টর লাগবে। এখন আমরা জানি যে কোনো একটা একক ভেক্টর বের করার সূত্র হচ্ছে, মনে করো আমি বি এর একক ভেক্টর বের করবো, এটাকে আমি বি ক্যাপ দ্বারা প্রকাশ করলাম। এটাকে ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করা যায়, বি ক্যাপ দ্বারা আমি প্রকাশ করলাম আমার বোঝার সুবিধার জন্য। তাহলে বি ক্যাপ সমান কি হবে, বি ভেক্টর, বি ভেক্টর ডিভাইডেড বাই বি এর মান, মানে ওই ভেক্টরটাকে তার মান দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে আমি তার একক ভেক্টর পাবো। তাহলে আমার অভিক্ষেপের যে সূত্রটা আসবে, মানে উপাংশের, এই উপাংশের সূত্রটা যদি আমি একটু দেখি, উপাংশের সূত্রটা আসলে আমার কি আসলো এট দ্য এন্ড, উপাংশের যে সূত্রটা আসলো সেটা হচ্ছে প্রথমত আমাদের অভিক্ষেপ বি বরাবর বলছিলাম, এই যে ভাই আমি এটার জন্য বলতেছি, আমি কিন্তু এটার জন্য বলতেছি, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এ ডট বি, এ ডট বি ডিভাইডেড বাই, আমি যেহেতু বি এর দিকে বলছি তাহলে তার মান দ্বারা ভাগ, ঠিক আছে, এটা ইনটু আবার বি এর একক ভেক্টর, বি এর একক ভেক্টর কি, বি ভেক্টর ডিভাইডেড বাই বি এর মানটা। সো এখানে এট দ্য এন্ড আমার কি হবে, এটা গুণ হয়ে যাওয়ার পরে এ ডট বি থাকবে, আর নিচে বি স্কোয়ার হয়ে যাবে, তার মানের স্কোয়ার হয়ে যাবে, আর পাশে বি ভেক্টরটা থেকে যাবে। এখন কথা হচ্ছে ভাই বি ভেক্টরটা যে থেকে গেল, তুমি এইটুকুর একটা ভ্যালু পাবা। প্রথমত এইটুকু ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবা। এই ক্যালকুলেশন করে এটা ভ্যালু পাওয়ার পর এটার সাথে জাস্ট হচ্ছে বি ভেক্টরটা গুণ আকারে থেকে যাবে, তাহলেই তোমার এটা উপাংশ আসবে। এবং এটা কিন্তু একটা ওভারঅল একটা এট দ্য এন্ড একটা ভেক্টর রাশি আসবে, কারণ আমরা জানি উপাংশ একটা ভেক্টর রাশি, এটা মাথা রাখবো অবভিয়াসলি। উপাংশ একটা ভেক্টর রাশি, সো রেজাল্টটা ভেক্টরে আসবে। আর অভিক্ষেপ একটা স্কেলার রাশি, সো তার রেজাল্ট একটা মানের মাধ্যমে, মানে স্কেলার ফর্মে আসবে। ওকে, এর পরবর্তীতে আমরা আসি একক ভেক্টর। তো একক ভেক্টর অলরেডি আমি আগে জাস্ট সংজ্ঞাটা বলছিলাম, যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে। আচ্ছা, এই অভিক্ষেপ আর উপাংশ এইখান থেকেও কিন্তু আমাদের গ নাম্বারে কোশ্চেন আসে, ঠিক আছে। এগুলো গ নাম্বারের জন্য, গ নাম্বারে না, গ নাম্বারের সামনে আসবে, আমরা দেখবো। ওকে, তো একক ভেক্টরের ক্ষেত্রে আমাদের যে ভেক্টরের মান এক তাকে আমরা বললাম কি, একক ভেক্টর বলে। তো এইখানে আমাদের যে কোনো একটা একক ভেক্টর তুমি যদি বের করতে যাও, তার মানকে, তার যে ভেক্টর রাশিটা আছে সেই ভেক্টর রাশিটাকে তার মান দ্বারা ভাগ করে দিবা, তাহলেই তুমি তার একক ভেক্টর পেয়ে যাবা। তো আমি মনে করো এই যে এখানে দেখাইছি যে এ এর একক ভেক্টর চাই, তাহলে আমি সেটাকে এ ক্যাপ দ্বারা প্রকাশ করলাম, তাহলে তার ভেক্টর রাশি ডিভাইডেড বাই তার মান।
আবার বি এর একক ভেক্টর চাই, সেটাকে আমি বি ক্যাপ দ্বারা প্রকাশ করলাম। আমি চাইলে ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করতে পারতাম, এটা হচ্ছে জেনারেলাইজড প্রকাশ, যে ইটা ক্যাপ দ্বারা একক ভেক্টরকে প্রকাশ করে। বাট তুমি চাইলে তার সাথে নামের সাথে মিল রেখে বা প্রকাশ করতে পারো। সো বি ভেক্টরের মান ডিভাইডেড, বি ভেক্টর ডিভাইডেড বাই তার মান, মানে ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করলে তাহলে তুমি একক ভেক্টর পেয়ে যাবা। ওকে, ঠিক আছে। এরপরে আসি আমরা নেক্সট টপিকে ভাইয়া, সেটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন। ভেক্টরের ক্রস গুণন, তো ক্রস গুণনকে আমাদের আরেকটা বলা হয়, সেটা হচ্ছে ভেক্টর গুণন। কেন ভেক্টর গুণন বলা হয় সেটা আমরা জানি, কারণ ক্রস গুণনের ফলে আমরা একটা ভেক্টর রাশি পাই। এটা আমি লিখে দিছি যে এই গুণটা করার ফলে আমি একটা ভেক্টর রাশি রেজাল্টে পাবো, কিন্তু স্কেলার গুণনে কিন্তু আমি একটা স্কেলার রাশি পেতাম, এটা আমরা জানি। ওকে, তো প্রথমত একটা নর্মাল সূত্র যদি বলি, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইন্টু ইটা ক্যাপ। এ বি সাইন থিটা তোমার একটা ভ্যালু নির্দেশ করে, আর ইটা ক্যাপ একটা একক ভেক্টর নির্দেশ করে। বাট এটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না, আমাদের যেটা লাগে সেটা হচ্ছে, এখানে আমি কিন্তু বলে দিছি এটা ক্যাপটা মানে কি, এটা একটা একক ভেক্টর। ঠিক আছে, এ আর বি যেদিকে আছে তার লম্ব বরাবর হবে, এটা এটা আমরা পরে বুঝবো আর একটু সামনে, যে লম্ব একক ভেক্টরটা কি হয়। ওকে, এরপরে হচ্ছে আমাদের যেই সূত্রটা আমাদের লাগবে মূলত এই সূত্রটা, ঠিক আছে, নির্ণায়কের মাধ্যমে আমরা নির্ণয় করি দুইটা ভেক্টরের ক্রস গুণন সমান কি, আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নির্ণয় করব। আর প্রথম দ্বিতীয় যে আমার রোটা আছে সেই রো বরাবর আমি প্রথম ভেক্টরটার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ বসায় দিব, আর দ্বিতীয় রো বরাবর আমি, মানে দ্বিতীয় যে আমি পরবর্তীতে যে ভেক্টরটা লিখবো সেকেন্ড ভেক্টরটা, সেইটা আমি সেকেন্ড থার্ড রো বরাবর আমি তার সহগগুলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলো বসায় দিব। এখানে কিন্তু সিরিয়ালটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ তোমার ডট গুণনের ক্ষেত্রে মনে করো এ ডট বি, এটা যে কথা বি ডট এ একই কথা, এই কথাটা মনে রাখবা। কিন্তু তোমার হচ্ছে তুমি যখন ভেক্টর গুণন করবা, এ ক্রস বি ইজ নট ইকুয়াল বি ক্রস এ, ঠিক আছে, মানে এ ক্রস বি আর বি ক্রস এ এক কথা না, এক্ষেত্রে একটা চিহ্নের ডিফারেন্স আসবে, সেটা হচ্ছে আগে মাইনাস আসবে। ঠিক আছে, এ ক্রস বি ইকুয়াল হচ্ছে মাইনাস বি ক্রস এ, নট বি ক্রস এ। ঠিক আছে, এটা বলা যায় না। ওকে, এটা জানলাম। এরপরে আমরা আসি ব্যবহারে। এবার ভেক্টর গুণন, আগে আমরা স্কেলার গুণনের তিনটা ব্যবহার করলাম। ঠিক আছে, যে কি কি বললাম ভাই, ভেক্টর স্কেলার গুণন ব্যবহার করে আমরা দেখলাম যে আমরা কোণ নির্ণয় করতে পারি, দেন আমরা হচ্ছে অভিক্ষেপ বা উপাংশ নির্ণয় করতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা শিখেছিলাম। এরপরে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রস গুণন ব্যবহার করে আমরা কি কি করতে পারি। তো ক্রস গুণনের সবচাইতে ইম্পর্টেন্ট ব্যবহারটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা। ঠিক আছে, তো ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিসের কিসের ক্ষেত্রফল বের করতে পারি, আমরা কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, আমরা দেন হচ্ছে কোন একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি। তো এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, মনে করো একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে পাশাপাশি দুইটা বাহু এরকম আছে, দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টরকে যদি প্রকাশ করো, তাহলে তার ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সমান। মানে কি, সহজ কথায় তুমি ওই দুইটা ভেক্টরকে আগে ক্রস গুণন করবা ভাই, আগে ক্রস গুণন করবা। ফার্স্ট কাজ, এক নাম্বার কাজ হচ্ছে ক্রস গুণন করা। তারপর দুই নাম্বার কাজ কি ভাই, দুই নাম্বার কাজ হচ্ছে সেই দুইটা ক্রস গুণনের যে একটা ভেক্টর রাশি অ্যান্সারটা পাইলা, তাদের মানটা নির্ণয় করা। ঠিক আছে, তার ভ্যালুটা নির্ণয় করা। দেন তিন নাম্বার কাজ হচ্ছে, থার্ড কাজ হচ্ছে এই সূত্রটাতে অ্যাপ্লাই করে দেয়া। ঠিক আছে, মানে তার মানটাকে অর্ধেক করে দেয়া। এভাবে আমরা তিনটা স্টেপে এই কাজটা করে ফেলবো। এইভাবে প্রত্যেকটাই পরবর্তীগুলোতে আমি প্রত্যেকটাতেই সেম ভাবে আমরা কাজটা করব বলতে গেলে। যদি আমরা পরবর্তীটা দেখি, যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেয়া থাকবে, তাহলে এটা তোমার এই এরিয়াটা চলে আসলো। এখন যদি এটা একটা সামান্তরিকের ক্ষেত্রে হয়, সামান্তরিকেরও দুইটা সন্নিহিত বাহু দিয়ে দিছে, একটা এ ভেক্টর আরেকটা হচ্ছে বি ভেক্টর। ভাই এখন এই দুইটা ভেক্টর দেয়া থাকলে তোমাকে বলছে ক্ষেত্রফল, তাহলে কি করবা, সেম আগে এক নাম্বার কাজ হচ্ছে তুমি এ ক্রস বি এই দুইটা এটা নির্ণয় করবা। দেন দুই নাম্বার কাজ হচ্ছে এর মানটা বের করবা। আমরা মান যেভাবে বের করি, কারণ এই দুইটাকে যখন ক্রস গুণন করবা সেটাতে একটা ভেক্টর হয়ে যাবে, দেন তার ভ্যালুটা বের করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে, সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এই সামান্তরিকটার ক্ষেত্রফলটা চলে আসবে। এখন কথা হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রে একটা কথা মনে রাখবো, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণ ত্রিভুজের ক্ষেত্রফল। কেন, দেখো এই সামান্তরিকের কর্ণ বরাবর যদি আমি একটা ভাগ করি, এটা কিন্তু দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল। ঠিক আছে, দেখো এটা একটা ত্রিভুজ হইলো, আর হচ্ছে লাল পার্টটা আরেকটা ত্রিভুজ হইলো, এই যে লাল পার্টটা আরেকটা ত্রিভুজ হইলো। ঠিক আছে, এরকম তো দুইটা ত্রিভুজ, এই জন্য আমাদের এই কথাটা বলা যায়। মাঝে মধ্যে এটা আমাদের প্রমাণ হিসেবেও প্রমাণ করতে বলে আর কি, দেখাইতে বলে যে দেখাও যে ত্রিভুজেরটা বের করো আর সামান্তরিকের বের করে দেখাও যে সামান্তরিকের ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। এটা ওকে। এর পরবর্তীতে আসি আমরা 3 নাম্বার, যে আমাদের সামান্তরিকের দুইটা কর্ণ বরাবর, মানে এবারও সামান্তরিকের ক্ষেত্রফলই বের করবা ভাইয়া, কিন্তু এবার তোমার দুইটা কর্ণ বরাবর তোমার ভেক্টর দুইটাকে দিয়ে দিবি। এটা হচ্ছে আমার এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের সি ভেক্টর, দুইটা ভেক্টরকে কর্ণ বরাবর দিয়ে দিছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেম আগের মতো ভাইয়া, প্রথমে কি করব, তার ভেক্টরটা ক্রস গুণন করব। দেন এক নাম্বার কাজ, দুই নাম্বার কাজে কি করব, তাদের মান বের করব। ঠিক আছে,
এরপর সন্নিহিত বাহুর ক্ষেত্রে আমরা শুধু মান বের করলেই ক্ষেত্রফল চলে আসছে, বাট কর্ণের ক্ষেত্রে আমাদের সেটার সাথে একটা হাফ গুণ করে দিবে, মানে এটাকে অর্ধেক করে দিব। এটাকে মনে রাখতে পারো এইভাবে, কর্ণ যেহেতু সাইজে জেনারেলি বড় হয় বাহু থেকে, সো ওইটার মাধ্যমে যখন আমরা করবো তখন আমরা অর্ধেক করে দিব এটা। ওকে, আশা করি বুঝতে পারছি। এর পরবর্তীতে আসি আমরা দুইটা ভেক্টরের তলের লম্ব বরাবর একক ভেক্টর। তো দুইটা ভেক্টরের তলের লম্ব বরাবর একক ভেক্টর বলতে কি বোঝায় ভাই? এইটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টর আছে এ আর বি, এই দুইটা ভেক্টরকে আমি আগে ক্রস গুণন করব। ক্রস গুণন করার পরে তাদেরকে তার মান দ্বারা আমি ভাগ করে দিব। ঠিক আছে, তাদেরকে তার মান দ্বারা ভাগ করলে আমাদের তাদের লম্ব বরাবর একক ভেক্টর আসবে। এটা মানে কি, মনে করে একটা তলে, এই একটা তলের উপর আমার দুইটা এ আর বি দুইটা ভেক্টর আছে, তাদের লম্ব বরাবর এই যে কলমটা লম্ব বরাবর আছে, এই ভেক্টরটা আমাকে বের করতে বলছে। সো আমি যখন এ ক্রস বি করি তখনই তাদের লম্ব বরাবর আমার ভেক্টর চলে আসে, আর সেই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করলে আমার কি চলে আসে, তার মান দ্বারা ভাগ করলে আমার একক ভেক্টর চলে আসে। এবং এর আগে একটা প্লাস মাইনাস আসে, কথা হচ্ছে কেন প্লাস মাইনাস আসে? প্লাস মাইনাস আসে হচ্ছে এই তলের উপর লম্বটা উপরও থাকতে পারে, তাহলে পজিটিভ যদি হয়, তাহলে নিচের দিকে থাকলে উল্টা ভাবে সেটা হবে নেগেটিভ। দ্যাটস ওয়াই আমার প্লাস মাইনাসটা এসে থাকে। ওকে, এর পরবর্তীতে আসি এ ও বি, মানে এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি ভেক্টর। মানে নর্মালি মাঝে মধ্যে তোমার যদি ভেক্টর দিয়ে দেয়, ভেক্টর প্রকাশ, দেন তোমাকে লব্ধি ভেক্টর বের করতে বলো, তাহলে সেই দুইটা ভেক্টরকে জাস্ট যোগ করে দিবা, তাহলে তুমি তাদের লব্ধি ভেক্টর পেয়ে যাবা। যদি ভেক্টর আকারে দিয়ে দেয়, কারণ সেটা তো ভেক্টর আকারে দিছে, আর লব্ধি মানে আমরা জানি যোগফল, সো সেক্ষেত্রে আমরা নর্মাল যোগ করে দিব যদি ভেক্টর প্রকাশ দিয়ে দেয়, মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আকারে আর কি। ওকে, এরপরে আসি দুটি ভেক্টর সমান্তরাল কিনা সেটা আমরা কিভাবে জানবো? দুইটা ভেক্টর সমান্তরাল মানে কি, তাদের অন্তর্ভুক্ত কোণটা হয় 180 ডিগ্রি হবে অথবা 0 ডিগ্রি হবে। ঠিক আছে, মানে এরকম পি আর কিউ তারা বিপরীত দিকেও থাকতে পারে অথবা তারা একই দিকেও থাকতে পারে, এরকম, তাহলে তারা পরস্পর সমান্তরাল বলতে পারবো। বিষয়টা এরকম যে পি মনে করো এখানে আছে, কিউ মনে করো এইভাবে আছে। ঠিক আছে, এরকম একই দিকে থাকুক বিপরীত দিকে থাকুক। এখন সেক্ষেত্রে আমাদের যেটা শর্টকাট মনে রাখতে হবে যে তাদের ক্রস গুণফলটা আমাদের শূন্য হবে। মানে দুইটা ভেক্টর যদি প্যারালালে থাকে বা সমান্তরালে থাকে তাহলে তাদের ক্রস গুণফল শূন্য হবে। তো মাঝে মধ্যে বলবে যে তোমাকে এটা সমান্তরাল কিনা প্রমাণ করো, তাহলে তুমি দেখবা ক্রস গুণন করে তাদের মানটা যদি 0 আসে তার মানে সমান্তরাল, আর যদি না আসে তার মানে সমান্তরাল না। দ্যাটস ইট। ওকে, এবার হচ্ছে দুইটা ভেক্টর লম্ব কিনা। তুমি এই ক্ষেত্রে কি করবা, ওই দুইটা ভেক্টরকে জাস্ট ডট গুণন করে দিবা, মানে এ ভেক্টর আর বি ভেক্টর যে দুইটা আছে তাদেরকে তুমি ডট গুণন করে দিবা। দেন সেই ডট গুণনের ভ্যালুটা যদি 0 আসে তাহলে তুমি বলে দিতে পারবা ওই এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা ভেক্টর যে আছে তারা পরস্পর লম্ব আকারে আছে। ঠিক আছে, এই কথাটা আমরা বলে দিতে পারবো। দেন এর পরবর্তীতে যদি আমরা সামনে আগার একটু, তিনটা ভেক্টর, আচ্ছা এখানে আমি প্রমাণগুলো দেখাইছি যে কিভাবে আসলে ডট গুণন করলে 0 আসলে কেন সেটা লম্ব, এখানে আমি দেখাইছি। তো আমি আর প্রমাণে যাচ্ছি না বা ইসে যাচ্ছি না ব্যাখ্যায়। এরপর তিনটা ভেক্টর একই সমতল অবস্থান করা, এটা গহ নাম্বার 4 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গহ নাম্বারের জন্য। আর ভাই আগের টপিকটা কি ছিল? আগের এই দুইটা টপিক জেনারেলি আমাদের এমসিকিউ তে প্রয়োজন হয়, মাঝে মধ্যে গ নাম্বারও আসে, বাট এমসিকিউ তে বেশি কাজে লাগে এই দুইটা। ঠিক আছে, এই কন্ডিশন দুইটা। ওকে, এবার আসি তিনটা ভেক্টর একই সমতলে আছে কিনা। এইটা যদি হয়, তোমাকে তিনটা ভেক্টর দিল এবং তোমাকে বললো দেখাও যে এই তিনটা ভেক্টর এবিসি তারা একই সমতলে আছে কিনা। তো এটার জন্য কি করবা, যে কোনো দুইটা ভেক্টরকে আগে ক্রস গুণন করবা, যে কোনো দুইটা, তোমার যেই দুইটা ইচ্ছা আগে ক্রস গুণন করবা। ক্রস গুণন করার পর তাদের সাথে আরেকটা ভেক্টরকে ডট গুণন করে দিবা। তো এটার মাধ্যমে কি আসে, আমি যদি এ আর বি কে ক্রস করি তার সাথে আমি সি কে ডট গুণন করবো, করার পর যদি দেখি তার ভ্যালুটা আমার 0 আসছে, হ্যাঁ, তাহলে আমি বলতে পারবো সেই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করছে। ঠিক আছে, এটা কেন আমি ব্যাখ্যাতে যাচ্ছি না, হালকা করে বলে দিচ্ছি। দুইটা ভেক্টরকে যখন তুমি ক্রস করো তখন তাদের লম্ব একক লম্ব বরাবর ভেক্টর বের হয়, সি এর ডট গুণন করলে সেটা লম্ব বুঝায়। তো সেক্ষেত্রে ওভারঅল ভাবে সেই জিনিসটা আসলে আমাদের মানে একই সমতলই বুঝায়। এটা আমি এখন ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আমি আর যাচ্ছি না। এখন কথা হচ্ছে এখানে, হ্যাঁ আমি তো তিনটা সূত্র লিখলাম, তিনটা কেন লিখলাম? আসলে তিনটা সূত্রের মিনিং একই। আমি কথাটা বলছি কি, কনসেপ্টটা যে দুইটা ভেক্টরকে তুমি ক্রস করবা, একটাকে ডট গুণন করবা। তো এখানে দেখো আমি বি আর সি কে যদি ক্রস করি, এ কে ডট গুণন করলাম, মানে ভিন্ন ভিন্ন কম্বিনেশন করলাম। আবার আমি যদি এ আর সি কে ক্রস করি তাহলে বি কে ডট গুণন করলাম। আমি যেভাবে করি যদি 0 পাই তাহলে তার একই সমতল অবস্থান করে। সেই তিনটা কথা একটু কনসেপ্টটা মনে রাখতে হবে। এটা মাঝে মধ্যে বহুপদীতে আমাদের এমসিকিউতে আসে, কন্ডিশন মানে সূত্র আকারে এটা। আর গহ নাম্বারের জন্য তোমাকে প্রমাণ করতে বলবে। তো সেই ক্ষেত্রে আমরা আগে কি করব, স্টেপটা কি, স্টেপটা হচ্ছে আগে আমার এ আর বি কে ক্রস গুণন করব। দেন তাদের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটার সাথে আমি সিটাকে, এইটার সাথে সিটাকে আমি ক্রস করে দিব, সরি ডট গুণন করে দিব। দেন আমি দেখবো 0 আসে কিনা। ওকে, একদম ইজি। এরপরে এসে আমার কিছু ইম্পর্টেন্ট নোট, এগুলো এমসিকিউর জন্য ভাই, এমসিকিউর জন্য কাজে লাগবে তোমার। যে কি ভাই, ডট গুণনের ক্ষেত্রে আই ক্যাপ আর আই ক্যাপ সেম জিনিস, ডট গুণন করলে তুমি 1 পাবা, বুঝাই যাচ্ছে। সহগ এটার 1, এটা সহগ 1, সো 1 1 গুণ করলে তো 1ই আসবে। আবার তুমি যদি আই জে ভিন্ন ভিন্ন জিনিস গুণ করো তাহলে সেটা 0 আসবে, কারণ কি আই ক্যাপের সহগ 1,
জে ক্যাপের সহগ অনেক, কিন্তু তোমার যদি ডট মানে ডট গুণনের ক্ষেত্রে তো মিলছে না, এটার আই ক্যাপের সহগ হচ্ছে 0। তো এইভাবে আমরা ডট গুণন করলে তার ভ্যালুটা 0 হবে। সো এখানে শর্টকাটটা হচ্ছে ডট গুণনের ক্ষেত্রে সেম জিনিস যদি ডট গুণন হয় তাহলে সেটা 1 আসে, আর যদি বিপরীত জিনিস মানে উল্টা আই আই জে বা কে জে অথবা আই কে এরকম যদি হয় তাহলে সেটা 0 আসে। এটা হচ্ছে শর্টকাট, যেমন আই ডট কে এটাও আমাদের 0 আসবে, বাট জে ডট জে সমান 1 আসবে এরকম আর কি। ওকে, ক্রস গুণনের ক্ষেত্রে যদি বলি, ক্রস গুণনের ক্ষেত্রে শর্টকাট হচ্ছে এইখানে আবার উল্টা, সেম জিনিস হলে সেটা 0 আসবে, বাট সেম জিনিস হলে 0, দেখো সেম জিনিস আই আই 0, জে জে 0, কে কে 0, কে কে যদি দেখাই, কে কে এখানে আর দেখেনি, কে কে হইলো সেটা 0 আসবে, ঠিক আছে। যদি কে কে হইতো কে কে এর ক্রস গুণন করতাম আমি, তাহলে সেটা আমি 0ই পেতাম। কিন্তু যদি সেম না হয় তাহলে আমাদের কি হবে, সেম না হলে দেখো আই আর জে গুণ হলো, তো আই আর জে গুণ হলে কি হচ্ছে ভাই, বাকি থাকে কি কে ক্যাপ, সো রেজাল্ট হবে দেখো কে ক্যাপ। এখানে গুণ হলো আই আর কে, তাহলে বাকি থাকে কি জে ক্যাপ, আই জে কে তিনটাই তো, তাহলে বাকি থাকে জে ক্যাপ রেজাল্ট হবে। এখন মাঝে মধ্যে দেখবা ভাই কে আর জে গুণ হয়েছে ভাই, বাকি থাকে আই ক্যাপ, কিন্তু এটা তো মাইনাস আই হলো, এটা কেন হইল, এটা কিভাবে বুঝবো, এটা বোঝার শর্টকাট হচ্ছে যদি আই জে কে বললাম যেই দুইটা গুণ হবে ক্রস গুণন, অপোজিটটা হচ্ছে রেজাল্ট। এখন তারা যদি সেম ক্রম ফলো করে, মানে লাইক আই তারপর হচ্ছে কি জে আসে, তারপর তারপর আসে জে আমাদের, তারপর আসে কে, তো এই ক্রমটা যদি ফলো করে তাহলে আমাদের প্লাস, আর যদি ক্রমটা যদি বিপরীত ডিরেকশনে কাজ করে তাহলে মাইনাস। দেখো মাইনাস যখনই এসে জে আই, জে আর আই বিপরীত ডিরেকশন আছে ভাই, আই আগে আসা উচিত ছিল পরে জে আসা উচিত ছিল, তো উল্টা মানে যেহেতু বিপরীত আসছে দ্যাটস এটা মাইনাস কি আসছে, ঠিক আছে। এইভাবে আমরা প্লাস মাইনাসটা ডিফাইন করতে পারি ইজিলি, এটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এমসিকিউ এমসিকিউ এর জন্য। ওকে, এর পরবর্তীতে চলে আসি নদী নৌকা সংক্রান্ত। তো এটা আমাদের প্রথম যে একটা যে এতক্ষণ পড়লাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক গুলো গেল, এটা মোটামুটি অনেক বড় একটা চ্যাপ্টার, আমরা জানি অনেকগুলো টপিক, সো একটু সময় বেশি লাগছে এটার জন্য, বাকি অন্যান্য চ্যাপ্টার আই গেস আরো কম সময় হয়ে যাবে। তো এখানে একটা টপিক গেল আমাদের ভেক্টর সংক্রান্ত, যা যা ছিল সবকিছু আমরা জানলাম এবং বেসিক ফান্ডামেন্টালস জানলাম। এরপরে ওইখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসে, ওটা হচ্ছে ভেক্টরের টাইপ, ভেক্টরের বিভিন্ন টাইপ লাইক ডট গুণন ক্রস গুণন এগুলো ব্যবহার করে বিভিন্ন সিকিউ চলে আসে আমাদের, সেই টাইপটা গেল। এবার সেকেন্ড ইম্পর্টেন্ট টাইপ, এটাও 3 স্টার টপিক আমাদের, এটা অবভিয়াসলি 3 স্টার টপিক, নদী নৌকা সংক্রান্ত। তো নদী নৌকা সংক্রান্ত ম্যাথটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে থাকি। কি কি দুইটা পার্টে, একটা হচ্ছে ভাইয়া সোজাসুজি পারাপার হব, যেটাকে আমরা বলা হয় ন্যূনতম দূরত্ব, আরেকটা হচ্ছে আমাদের ন্যূনতম সময় পারাপার হবো, ঠিক আছে। ওকে, তো সোজাসুজি, সোজাসুজি মানে কি ভাই, আমি এই পার থেকে রওনা করলাম, আমার উদ্দেশ্য হচ্ছে একেবারে বরাবর অপোজিট সাইডে আরেকটা পার আছে, ঠিক আছে, ওইখানে গিয়ে আমি পৌঁছাবো। তাহলে সেক্ষেত্রে একটা নৌকা বা একটা সাঁতারু রওনা দিলে সে কি করতে হবে, যেহেতু স্রোত আমার এই দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে সে দেখা যাবে তার বিপরীত ডিরেকশনে তার রওনা দিতে হবে, যদি তার বরাবর ওই পারে যেতে হয়, ঠিক আছে। এটা তাহলে কি এক্ষেত্রে আমাদের থিটাটা হয় কি 90 ডিগ্রি, থিটা মানে কি আমাদের টার্গেট, আমরা জানি আমাদের যে লব্ধি, মনে করো পি একটা ভেক্টর, এখানে ইউ একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের স্রোতের স্রোতের ভেক্টরটা, স্রোত কোন দিকে কাজ করতেছে, আর ভি হচ্ছে ব্যক্তি কোন দিকে রওনা দিল, আর ডব্লিউটা হচ্ছে লব্ধি। এখন আমার লব্ধির সাথে স্রোতের যে অন্তর্ভুক্ত কোণ সেটা হচ্ছে আমাদের থিটা, স্রোতের সাথে লব্ধির অন্তর্ভুক্ত কোণ, আর এটা আমাদের কি চাই, বরাবর চাই, মানে 90 ডিগ্রি চাই, দ্যাটস ওয়াই থিটা 90 ডিগ্রি এক্ষেত্রে এই কন্ডিশনে। তাহলে আলফাটা কি হবে, অবভিয়াসলি 90 ডিগ্রি থেকে বেশি হবে। এখন কত বেশি হবে সেটা ডিপেন্ড করবে আমার স্রোতের বেগের উপর, স্রোতের বেগ যত বেশি হবে আমার আলফার মান তত বেশি হতে হবে। ওকে, তো এইটার আন্ডারে আগে আমরা 3টা সূত্র পড়বো, তারপরের আন্ডারে 5টা সূত্র পড়বো, টোটাল 8টা সূত্র এই টাইপের মধ্যে আমরা পড়বো। তো ফার্স্টের টাইপটাতে যদি আমরা দেখি, এটা কি হচ্ছে, নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময়, মানে একটা নদী তুমি যদি পারাপার করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার কতটুকু টাইম লাগবে। তাহলে এক্ষেত্রে আমাদের টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ঠিক আছে। টি সমান কি ভ্যা, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখানে ডিটা কি ভ্যা, ডিটা হচ্ছে আমাদের এই নদীটার প্রস্থ, এই পার থেকে এই পারের কতটুকু দূরত্ব, এটা হচ্ছে প্রস্থ, নদীর প্রস্থ বলা হয় একটা পার থেকে আরেকটা পারের দূরত্বটা। ভি হচ্ছে আমাদের ব্যক্তি কত বেগে রওনা দিল বা নৌকাটা কত বেগে রওনা দিল সেটা, ঠিক আছে। আর আলফাটা কি ভাই, কত কোণে রওনা দিল, এই যে নৌকাটা স্রোতের সাথে কত কোণে রওনা দিল সেটা। এর মাধ্যমে আমরা টি এর মানটা বের করবো, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, সবচেয়ে বেশি ব্যবহার হয়। ওকে, এরপর আসি নদীর নৌকার লব্ধি, নৌকার লব্ধি বেগ মানে ডব্লিউটা। সো আমরা এখানে জানি যে আর ইকুয়াল কি পি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তো সেই টাইপের মতো করে আমার সূত্রটা আসবে, সো এটা ইজি টাইপ, আমরা এটা নিয়ে গেলাম না। আর এখানে আমি সবগুলো পরিচিতি ভাই লিখে দিছি, পরিচিতিগুলো পড়লেই তুমি বুঝতে পারবা, আর মুখে মুখে তো বলেই দিলাম। এর পরবর্তীতে চলে আসি আমরা স্রোত ও নৌকার অন্তর্ভুক্ত কোণ। এখন কথা হচ্ছে ভাই স্রোত আর নৌকার অন্তর্ভুক্ত কোণে আমাদের কি করতে হবে, এইখানে আমি নিচে আমি প্রতিপাদন দেখাইছি,
ঠিক আছে, প্রতিপাদনটা তোমরা দেখে নিবে, আমি প্রতিপাদনে আর গেলাম না। এইখানে আমাদের শর্টকাটটা হচ্ছে কি, শর্টকাটটা হচ্ছে আলফা ইকুয়াল কজ ইনভার্স, উপরে হচ্ছে মাইনাস স্রোতের বেগ, হ্যাঁ স্রোতের বেগ, উপরে কি ভ্যা, স্রোতের বেগ, আর নিচে হচ্ছে আমাদের নৌকা বা যে সাঁতারুটা থাকবে তার বেগ, ঠিক আছে, ইউ ডিভাইডেড বাই ভি, মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। এবং এখানে একটা, এটার মাধ্যমে আমরা, এটা আমাদের জেনারেলি কোথায় আসে ব্যাগ, গ নাম্বারেও আসে, জেনারেলি গ নাম্বারই বেশি আসে, গহ নাম্বারও আসতে পারে, ঠিক আছে। তো তখন গ গহতে আসলে তোমার কিন্তু এই প্রতিপাদনটুকু অবভিয়াসলি দেখাতে হবে। সো আমি প্রতিপাদনটুকু ইজি, থিটার মান 90 ডিগ্রি বসানোর পর চলে আসে, আমি এখানে আর গেলাম না। এরপর এখানে আমাদের ইম্পর্টেন্ট একটা কথা শর্টকাট মনে রাখবা, যেটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে নৌকার বেগ যদি স্রোতের বেগ থেকে ডাবল হয়, মানে কি ভাই, নৌকার বেগ স্রোতের বেগ থেকে ডাবল মানে কি, যে হচ্ছে নৌকার বেগ ইউ এর মান হচ্ছে মনে করো 6 আছে, আর ভি স্রোতের মানে সরি স্রোতের বেগটা আছে 6 ইউ এর মান, আর ভি হচ্ছে আমাদের কত, সাপোজ ডাবল আছে 12, অথবা নৌকাটা তোমার মনে করো আছে হচ্ছে 5, তাহলে আমাদের সরি স্রোতের বেগটা আছে 5, তাহলে আমার নৌকার বেগটা থাকবে কি তার ডাবল 10। এই সকল কেসে আমাদের আলফা এর মানটা ফিক্সড, সেটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, ঠিক আছে। মানে তুমি স্রোতের বেগ যা হবে, নৌকা যদি তার ডাবল বেগে দ্বিগুণ বেগে রওনা দিতে পারে, তাহলে আমাদের আলফার মানটা 120 ডিগ্রি হয়। সেটা আমাদের অ্যাকচুয়ালি সূত্রে বসানোর মাধ্যমে এই শর্টকাটটা আমাদের আসে। তো এটা আমাদের মনে রাখবা, এমসিকিউ তো অনেক কাজে লাগে, কারণ এমসিকিউতে প্রায় এই শর্টকাটের মাধ্যমে দিয়ে দেয়, তো আমাদের আর পড়া লাগে না আসলে ম্যাথটা, শর্টকাটটা মাথায় থাকলে। ওকে, এর পরবর্তীতে আমরা আসি 2 নাম্বার কেস, যে আমাদের নদী নৌকার অঙ্কটা, ওইটা হচ্ছে, ওইটাখানে আমরা কয়টা সূত্র বললাম ভাই, 3টা সূত্র, আমি আগে বলছি 3টা সূত্র, ঠিক আছে, অন্তর্ভুক্ত কোণ, লব্ধি বেগ, আর হচ্ছে সময়, যেখানে সময়টা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সূত্রটা। এরপর আসি আমাদের, আর আলফাটা ইম্পর্টেন্ট, আলফাটা ইম্পর্টেন্ট, স্রোত ও নৌকার অন্তর্ভুক্ত কোণ এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট সূত্র। এরপর 2 নাম্বারে যে আসি, 2 নাম্বার আমার ঠিক এটাও আমাদের কখন, যে ন্যূনতম সময়, মানে এবার আমার উদ্দেশ্য ওই পারে গিয়ে পৌঁছানো না, এই পার থেকে আমি ওই পারে পৌঁছাতে চাই না, আমি চাই ওই পারে গিয়ে আমি সবার আগে পৌঁছাবো, মানে এটা একটা রেস লাগছি, নদীর এই পার থেকে ওই পারে আমি যে আগে যেতে পারবে সেই জিত, এরকম আর কি। তো সেক্ষেত্রে আমাদের ওই পারে আমি তখনই আগে যেতে পারবো সবার আগে, যখন আমি একেবারে বরাবর রওনা দিব। যদি আমি বরাবর রওনা দিলে আমি বরাবর কিন্তু পৌঁছাতে পারবো না ভাইয়া, বরাবর রওনা দিলে, বরাবর না পৌঁছাতে পারলো আমার লাভ আছে কি, বরাবর না পৌঁছাতে পারলো আমি সবচাইতে কম সময় এখানে গিয়ে পৌঁছাতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই ন্যূনতম সময়ে যদি আমি অপর পারে পৌঁছাতে চাই, তাহলে আমার কি কি জিনিসগুলো ফলো করতে হবে। একটা হচ্ছে আমাদের আলফা এর মান 90 ডিগ্রি, এক্ষেত্রে ফিক্সড। আগে কি ছিল ভাই, আগে কিন্তু থিটা ফিক্স ছিল, আগের ম্যাটটাতে থিটা ইকুয়াল 90 ডিগ্রি ফিক্সড ছিল, এবং আলফা এর মানটা 90 থেকে বড় হবে, এটুকু আমরা জানতাম। আর এখানে আমাদের আলফা ফিক্সড, মানে এবার আমার 90 ডিগ্রি কোণেই রওনা দিতে হবে, কিন্তু আমি কত কোণে গিয়ে পৌঁছাবো সেটা আমি জানি না, কারণ ওইটা ডিপেন্ড করবে স্রোতের উপর। স্রোত আমাকে কত ডানে নিয়ে যাবে, মানে কত দূরে নিয়ে যাবে, সেটা তো আমি জানি না, ঠিক আছে। আমার মনে করো ও বিন্দু থেকে বিপরীত পার হচ্ছে এ, এখান থেকে মানে কত দূরে নিবে সেটা আমি জানি না, এটা ওকে। এখন কথা হচ্ছে এখানে কয়েকটা পরিচিতি আমরা যদি জানি, এখানে এক্সটা হচ্ছে আমার পার্শ্বীয় সরণ, মানে তুমি ও থেকে রওনা দিলা, তোমার বিপরীত পার হচ্ছে এ, কিন্তু তুমি তো এতে গিয়ে পৌঁছাবা না, কারণ তুমি বড় বড় রওনা দিছো, স্রোত তোমাকে ডানে নিয়ে যাবে, যেহেতু স্রোত ডানে যাচ্ছে, তাহলে তুমি কতটুকু ডানে চলে গেলা, এইটাই হচ্ছে তোমার এক্স এর ভ্যালু, যেটাকে আমরা বলে থাকি পার্শ্বীয় সরণ, মানে পাশাপাশি তুমি কতটুকু দূরে চলে গেলা এটা। এরপরে আসি আমরা এখানে যে সূত্রগুলো, এখানে জেনারেলি আমরা 5টা সূত্র পড়বো, তো এখানে বলে নিলাম যে আলফার মানটা 90, আর থিটার মান অবভিয়াসলি আলফা থেকে তো ছোটই হবে, তার মানে 90 থেকে ছোট হবে, ওকে। এরপরে আসি 1 নাম্বারটা আমাদের, 1 নাম্বার সূত্রটা, এখানে আমাদের 5টা সূত্র পড়বো, তার মধ্যে 1 নাম্বার প্রথম সূত্রটা ইম্পর্টেন্ট, এটা আসলে আমাদের ওই আগের 1 নাম্বার সূত্র থেকে আসে, টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা মনে রাখলেও হয় তোমার। তারপর এই সূত্রটা দিয়ে তুমি জাস্ট ডি এর জায়গায় ডি ডিভাইডেড বাই ভি সাইন ওই 90 ডিগ্রি বসায় দাও, এটা কন্ডিশনে তুমি 90 ডিগ্রি বসাবা এটা, তাহলে এটা বসালে আমি কি সূত্র এটা পাই। সো তুমি এই সূত্রটা চাইলে মনে রাখতে পারো, না মনে রেখে তুমি এই আগেরটাই মনে রেখে সেখানে তুমি যদি জানো যে আলফার মান এই কেজের জন্য আমাদের 90 ডিগ্রি হয়, সেটা বসালেও তোমার এই সূত্র দিয়ে কিন্তু হয়ে যায়, কারণ এই সূত্র থেকে আমাদের পরবর্তীতে এটা আসে, টি মিনিমাম। টি মিনিমাম মানে কি, সর্বনিম্ন সময়, এই পার থেকে ওই পারে যাইতে গেলে তোমার এটাই হচ্ছে সবচাইতে কম সময় ওই স্রোত আর ওই বেগের জন্য, ওকে। এরপরে আসি 2 নাম্বারে লব্ধি বেগ। সো লব্ধি বেগ আগের মতোই ভাইয়া, আগের সূত্র অ্যাপ্লাই করলাম, জাস্ট আমাদের ওই যে আলফার মান এবার 90 ডিগ্রি আমি জানি, সো সেটা যদি আমি বসা দিই, তাহলে এই পার্টটুকু আমার জিরো হয়ে যাবে, এই পার্টটুকু আমার জিরো হবে, তাহলে আমার এই অংশটুকু থেকে যাবে, এটাই আর কি, আর কিছুই না। এরপরে আসি 3 নাম্বার সূত্রটা, ঠিক আছে। এখানে প্রথম সূত্রটা ইম্পর্টেন্ট, দ্বিতীয়টা কম ইম্পর্টেন্ট, খুব একটা না। স্রোতের সাথে লব্ধি, ভাই সবগুলোই লাগবে, আমি যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে ইম্পর্টেন্ট, এর মানে না যে বাকিগুলো লাগবে না, বাকিগুলো কম বেশি লাগবে। আর আমার এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট সূত্র বক্স করা, তো যেগুলোই বক্স করা সূত্র আছে সেগুলা আমাদের লাগবে, আর যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা আবার স্টার্ট দিয়ে দিচ্ছি, ওকে। এরপর আসি দেখি স্রোতের সাথে লব্ধির অন্তর্ভুক্ত।
স্রোতের সাথে লব্ধির অন্তর্ভুক্ত কোনটা আমার কি বলে, যে আমাদের যে স্রোতটা আছে সেই স্রোতের সাথে লব্ধিটা কতটুকু কোণ তৈরি করলো, মানে থিটা। কারণ এখানে তো আমি আলফা জানি, আলফা তো আমার 90 ডিগ্রি ফিক্সড। থিটা আমি জানি না, থিটা 90 থেকে ছোট এটা জানি, বাট জানি না এক্স্যাক্টলি কত। সো সেটা আমরা যদি বের করি তাহলে আমাদের থিটা সমান কি আসে, টেন ইনভার্স ভি ডিভাইডেড বাই ইউ। তাহলে ভি ডিভাইডেড বাই ইউ মানে কি, টেন ইনভার্স ভি এর মানটা আমার হচ্ছে নৌকার, যেমন নৌকার উপরে হচ্ছে নৌকার বেগ আর নিচে হচ্ছে আমাদের স্রোতের বেগ, স্রোতের। তো এখানে একটা বিষয় মনে রাখবো যে আগে যেটা করলাম আলফা এর জন্য আমার হচ্ছে কজ ইনভার্স ছিল, আর উপরে ছিল আমাদের স্রোত, নিচে ছিল নৌকা। বাট আমি যখন থিটা বের করবো তখন আমার টেন ইনভার্স ইউজ হবে এবং উপরে থাকবে আমার নৌকা, নিচে থাকবে স্রোত, মানে তার উল্টাটা, ওইটা স্রোত বাই নৌকা, এটা নৌকা ডিভাইডেড বাই স্রোত, এরকম আর কি। ঠিক আছে, এরকম একটু তুলনা করে যদি মনে রাখো তাহলে তোমার সূত্রটা মনে রাখা অনেকটা ইজি হবে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা পার্শ্বীয় সরণ আসি। পার্শ্বীয় সরণটা কি ভাইয়া, পার্শ্বীয় সরণ বললাম যে এই যে তুমি কতটুকু দূরে গিয়ে পৌঁছাবা সেটা। তো সেই পার্শ্বীয় সরণটা কি, আসলে দেখো তোমাকে ডানে কে নিয়ে যায় ভাইয়া, তোমাকে ডানে ইউ নিয়ে যায়, মানে স্রোতের বেগটা কত সময় ধরে নিয়ে যায় ভাইয়া, টি মিনিমাম সময় ধরে তোমাকে নিয়ে যায়। এখন দেখো আমরা জানি সরণ কি, সরণ এস ইকুয়াল বেগ ইন্টু সময়, এটা আমরা জানি। তো এইটা থেকে আসলে আমাদের পার্শ্বীয় সরণের সূত্রটা আসে, যে তাহলে এক্স ইকুয়াল কি আসবে ভাইয়া, বেগ তো সেই আমাদের কি রইলো, এখানে আমাদের যে বেগ, সেই বেগের জায়গায় আমাদের স্রোতের বেগ আমাকে ডানে নিয়ে যাচ্ছে, সো আমার স্রোতের বেগ ইউ ইন্টু সময় টি মিনিমাম। ঠিক আছে, টি মিনিমাম এটা, তাহলে এটার মাধ্যমে আমি পার্শ্বীয় সরণ পাবো। এছাড়াও আমাদের আরো কিছু ওয়ে আছে যার মাধ্যমে আমরা জ্যামিতিক ওয়েতেও বের করতে পারি, আরো ওয়ে আছে, বাট এটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন ওয়ে। ঠিক আছে, এটা তাহলে টি যেখানে আমরা যদি দেখি, হ্যাঁ পার্শ্বীয় সরণ এক্স, কোথায় পার্শ্বীয় সরণ, হ্যাঁ এক্স ইকুয়াল ভি ইন্টু টি মিনিমাম। এবার তুমি আরেকটা সূত্র আমি দেখাইছি এখানে কি, এটা বা তুমি যদি সামহাও কোনোভাবে এই এখানে দেখো যে নদীর প্রস্থ এটা ডি জানো এবং পার্শ্বীয় সরণ জানতে চাও, সো তুমি মনে করো তোমার এইটা জানতে হবে, তুমি সমকোণী ত্রিভুজে অতিভুজটা জানো, মানে কোনাকুনি দূরত্বটা, কোনাকুনি দূরত্ব জানো, তাহলে ভাই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে তুমি নীল দুইটা জানো, মানে অতিভুজ জানো আর এটা জানো, তাহলে তোমার লাল এই যে এটা, সরি সরি তুমি হচ্ছে আসলে লাল এবিটা তো জানতে চাও, আর তুমি নীল এই দুইটা জানো, এটা জানো, ডি এর মান জানো আর কোনাকুনি দূরত্ব জানো, তাহলে তুমি সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারো বাহুর দূরত্বে। সো এটা আমি এখানে অ্যাপ্লাই করছি এটা, বাট আমাদের এই পরবর্তীটাই বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি স্টার দিয়ে দিয়েছি। ওকে, এরপরে আমরা আসি কোনাকুনি দূরত্ব। হ্যাঁ এটাও সেম জ্যামিতিক আকৃতি। কোনাকুনি দূরত্বটা কি, এই যে তোমার যে এটা ছিল এখান থেকে তুমি কতটুকু কোনাকুনি কতটুকু দূরে গিয়ে পৌঁছাইলা, এই যে এখানে কতটুকু দূরে গিয়ে পৌঁছাইলা, এই এটা, এটা ও, এটা মনে করো বি, এটা সেটা কিভাবে পাবো তুমি, তুমি হচ্ছে আগে তোমার এই বরাবর এটা হচ্ছে ডি, আর এইটুকু এটা হচ্ছে আমাদের এক্স। সো সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করলে অতিভুজ সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওইভাবে আসে। ওকে ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। এরপরে আমরা চলে আসি কিছু একক কনভার্সনের বিষয়, বেসিক বিষয় ভাই। একক কনভার্সনে আমাদের কিলোমিটার পার আওয়ার থাকলে মিটার পার সেকেন্ডে কিভাবে নিব, সো কিলোমিটারকে মিটারে নিব আগে আমরা, সেই জন্য আমরা 1000 গুণ করি আর 3600 দ্বারা ভাগ করি। সো এটা শর্টকাটটা কি, কিলোমিটার থেকে পার আওয়ার, এটা হচ্ছে বেসিক ওয়ে, যে কিলোমিটারকে মিটারে নিলাম আর পাওয়ার আওয়ার নিচে, এই জন্য 3600 দ্বারা ভাগ। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, কিলোমিটার পার আওয়ার যেটা থাকবে সেটাকে জাস্ট তুমি 3.6 দ্বারা ভাগ করবে। এটা কিভাবে আসে ভাই, এটা কাটাকাটি করে, এটা কাটাকাটি করলে ভাগ দিলে দেন এটা আসে 3.6, দ্যাটস ওয়াই এটা শর্টকাট। মনে করো তোমার বললো 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে তুমি কিভাবে নিবা ভাই, 10 ডিভাইডেড বাই 3.6, তাহলে তোমার মিটার পার সেকেন্ডে চলে আসবে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার নিতে গেলে উল্টা, 3.6 দ্বারা আগে ভাগ করছো, এখন গুণ করে দিবা, তাহলে ইজিলি চলে আসলো, এটাই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি, এরপরে হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা কি ভাই, আপেক্ষিক বেগটা হচ্ছে আমাদের এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। মানে কি, মনে করো হচ্ছে একটা গাড়ি যাচ্ছে, মনে করো এইদিকে এইদিকে একটা গাড়ি যাচ্ছে এ গাড়ি, বিপরীত দিকে আরেকটা গাড়ি যাচ্ছে বি গাড়ি। সো দুইটা গাড়ি যখন বিপরীত দিকে থাকবে এর সাপেক্ষে বি এর বেগটা কিন্তু অনেক বেশি মনে হবে। এই জন্য আমরা কি কোনো একটা ডিরেকশনে মনে করো গাড়ি চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা যখন বিপরীত দিক থেকে যে গাড়িগুলো আসে সেগুলো আমাদের বেগ অনেক বেশি মনে হয়। কারণ কি, সেক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগটা দুইটার সমষ্টির সমান হয়। আবার একই ডিরেকশনে যদি যাও সেক্ষেত্রে কি একটা বেগ থেকে আরেকটা বেগ মাইনাস হয়। সেক্ষেত্রে আমাদের মনে হয় কি পাশাপাশি দুইটা গাড়ি চলছে, এ মনে করো যাচ্ছে এইদিকে, ও যাচ্ছে 20-এ, ঠিক আছে, আরেকজন যাচ্ছে পাশাপাশি, আরেকজন যাচ্ছে মনে করো হচ্ছে 10-এ, ঠিক আছে, এই যে এখানে 10-এ যাচ্ছে, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত মনে হবে, 10 মনে হবে, কারণ 20 মাইনাস 10 সমান 10 আসবে। সো আপেক্ষিক বেগ নির্ণয় সূত্রটা কি, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ সমান হচ্ছে, মনে রাখবা যার সাপেক্ষে বলবো, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে বলবে তারটা বিয়োগ করে দিবা। ঠিক আছে, সহজ হিসাব,
কি বললাম, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে বলবে তার বেগটাকে বিয়োগ করে দিবা যার আপেক্ষিক বেগ বের করতে বলবে তার থেকে, ঠিক আছে? এটা তো এইভাবে আমরা বের করতে পারি এটা। সো এটা নিয়ে আমি আলোচনা করলাম না, এটা আমাদের এমসিকিউর জন্য আসতে পারে, ঠিক আছে? তারপর বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ সেটা আমি বের করে দেখাইছি। এবং ডিরেকশনের ক্ষেত্রে মনে রাখবা, তুমি একটা ডিরেকশন যদি পজিটিভ ধরো তাহলে অবভিয়াসলি তার উল্টা ডিরেকশনটা অবভিয়াসলি নেগেটিভ হবে। এই বিষয়টা অবভিয়াসলি খেয়াল রাখবা, ঠিক আছে? আপেক্ষিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে ডিরেকশনটা ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসি আমাদের থার্ড ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? থার্ড ইম্পর্টেন্ট টপিক বলতে এটা আসলে 3 স্টার না, এটা আমি 2 স্টারে রাখবো, ঠিক আছে? এটা আমাদের 2 স্টারে রাখবো। কম্পেয়ার টু হচ্ছে নদী নৌকা আর যে আগের যে ভেক্টরের টপিক গুলো পড়াইলাম সেই কম্পারিজনে এইটা আমার 2 স্টারে রাখবো, বৃষ্টি ও ছাতা সংক্রান্ত। বাট এটা মোটামুটি আসে বৃষ্টি ও ছাতা সংক্রান্ত ম্যাথে। ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে, যে উপর থেকে বৃষ্টি পড়তেছে সেক্ষেত্রে আমি কত অ্যাঙ্গেলে ছাতা ধরবো। তো এটা কিভাবে হয়, ধরো এই জায়গায় একজন ব্যক্তি আছে, ঠিক আছে? এই বরাবর আমি একটা ফ্লোর ধরলাম, উপর থেকে একটা বৃষ্টি পড়তেছিল ইউ, এইটাকে আমি ভেক্টরকে আমি যে কোনো একটা ডিরেকশনে, সেম ডিরেকশন আমি চাইলে বরাবর নামিয়ে দিতে পারি বা ওই ডিরেকশন বরাবর আগে বাড়ায় দিতে পারি। সো আমি ইউ কে নিচের দিকে বাড়িয়ে দিলাম, এটা ইউ। এখন এই ক্ষেত্রে আমাদের একটা লব্ধি কাজ করতেছে, মনে করো এই ডিরেকশন বরাবর ডব্লিউ। লব্ধি মানে কি ভাই? কারণ মনে করো এই ডিরেকশনে একটা ব্যক্তি, এই ডিরেকশনে একটা ব্যক্তি ভি অফ একটা পার্সন, ঠিক আছে? একটা ব্যক্তির বেগ, এটা হচ্ছে ভি দ্বারা আমি প্রকাশ করলাম, আর ইউটা তো হচ্ছে আমাদের নিচের দিকে পড়তেছে। তাহলে সেক্ষেত্রে তোমার এই দুইটা ভেক্টরের কারণে তার লব্ধি তাদের মাঝামাঝি কর্ণ বরাবর যাবে। সে কর্ণ বরাবর গেলে সেক্ষেত্রে আমাদের কি থিটা কোণে সেটা যাচ্ছে। তাহলে তুমি কত ডিগ্রি কোণে ছাতা ধরবা, এখানে এই জিনিসটাই তোমাকে বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি? সূত্রটা আগের মতো, লব্ধি কিভাবে পাবো? ওই যে রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে যে আমাদের বেসিক লব্ধি সূত্রটা ওইটাই আমরা অ্যাপ্লাই করবো, যেখানে আলফা ইকুয়াল কিন্তু আমার 90 ডিগ্রি, আলফা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এটা একটা আরেকটা লম্ব, সেটা ইউজ করলে আমরা পাবো। এখন দিকটা আসি, যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ছাতা ধরতে হবে ভাই, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ছাতা ধরতে হবে। সেটার জন্য আমার কি করতে হবে, মনে করো তুমি টেন থিটা লিখলে, এখন অ্যাঙ্গেলটা তুমি কার সাথে চাও? দেখো অ্যাঙ্গেলটা কিন্তু আমি ধরছিলাম উলম্বের সাথে। তো যার সাথে অ্যাঙ্গেল সেটা কার সাথে ভাই? ইউ এর সাথে। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। সো এখানে আমাদের ওই যে যে শর্টকাটটা পড়ে আসছে সেটা লাগবে। ওই শর্টকাটটা মনে রাখলে এই জন্য আমাদের কি অ্যাঙ্গেল গুলো বের করা খুব ইজি হয়। তো সবসময় শর্টকাটটা মাথা রাখবা, যখন এইভাবে অ্যাঙ্গেল বের করবা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে, তখন যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তার মানে ইউ সিঙ্গেল থাকবে, তার মানে উপরে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ভি কজ আলফা, এরকম। তো দেখো সূত্রটা এইভাবে আসছে, যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল আর উপরে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ভি কজ আলফা। দেন তুমি আলফা এর মানটা, যেহেতু আমরা দেখে আসছি 90 ডিগ্রি, এই মানটা যদি এখানে বসায় সিদ্ধ করে দাও তাহলে তুমি থিটা এর মান এটা পাবা, ঠিক আছে? এটা তো সেটা হচ্ছে আমাদের টেন ইনভার্স ভি বাই ইউ। তাহলে এটা আমাদের কি টেন ইনভার্স, আসলে ভি বাই ইউ মানে কি ব্যক্তির বেগ, ব্যক্তির বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ, ঠিক আছে? বৃষ্টির বেগ, উপরে ব্যক্তির বেগ নিচে বৃষ্টির বেগ, এটা করলে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবো সেটা পাবো। এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বাতাস ছিল না, কোনো বাতাসের ঝামেলা ছিল না। কথা হচ্ছে যদি বাতাসের ঝামেলা থাকে তাইলে কি করবো, ঠিক আছে? এটা এই যে ব্যক্তি বেগের দিকে বাতাসের বেগ ভিএ হলে, মানে কোন একটা ব্যক্তি ভি এইদিকে নিজেও যাচ্ছে, নিজেই একটা দিকে মনে করো সাইকেল চালায় বা হাইটা যাচ্ছে, তার উপর ওই দিকেই আবার একটা বাতাসও যাচ্ছে, মানে বাতাস বইছে, অনেক বৃষ্টির সময় তো বাতাস বয় জেনারেলি, তো সেটা। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার প্রথম কাজ হচ্ছে এই দুইটা ভেক্টরকে, অনেকের এই জিনিসটা কঠিন লাগে, সিম্পলি চিন্তা করবা ভাই, আগে এই দুইটা ভেক্টরকে একটাতে কনভার্ট করবা। কিসের মাধ্যমে ভাই? আপেক্ষিক বেগের মাধ্যমে। আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা জানি দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে তাহলে কি হবে, তাদের যোগফল হবে। বা স্বাভাবিকভাবে তুমি লব্ধি ভেক্টরও চিন্তা করতে পারো, দুইটা ভেক্টর একই ডিরেকশনে কাজ করলে তাদের লব্ধি ভেক্টর মানে ভি প্রাইম সমান কি ভি প্লাস ভি এ, এই দুইটাকে যোগ করে একটা বানায় নিবা। যখন এটা একটা হয়ে যাবে দেন এক্স্যাক্টলি সিমিলারলি আগের মতোই চিন্তা করবা, আগে যেই সূত্র অ্যাপ্লাই করছি সেটাই। তাহলে এখানে দেখো প্রথমে আমি ব্যক্তির দিকে লব্ধি বেগ ভি প্রাইম সমান এই দুইটাকে যোগ করে বের করছি, দেন আগের মতো জাস্ট ভি এর জায়গাটাতে ভি প্রাইম ইউজ করে দিবা, আর কোনো ডিফারেন্স নাই। জাস্ট তোমার কষ্ট করে একটা কাজ করে নিতে হবে, এইটুকুই। এরপরে আসি, ব্যক্তির বেগের বিপরীত দিকে বাতাসের বেগ আছে, মানে কি এবার হচ্ছে ব্যক্তি যাচ্ছে ভি এই দিকে, বাতাসটা দেখো ভাই তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি আমরা জানি বিপরীত দিকে থাকলে একটা থেকে আরেকটা বিয়োগ হয়, সো তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, যে বড় তার থেকে ছোটটা বিয়োগ করবা। সো আমি ভি প্রাইম মানে লব্ধি বেগটা পাবো কি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে পাবো। তারপর কি সেই সেম সেই লব্ধি বেগটাকে আমি আবার আগের সূত্রে আমি ইউজ করে দিব, যেটা একদম ফার্স্টে বেসিক সূত্র শিখছিলাম ওইটাই। সেখানে আমার একটাই কাজ করতে হয়, সেটা হচ্ছে কি যে বাতাস যদি থাকে তাহলে ব্যক্তি আর বাতাসের একটা লব্ধি বেগের ব্যাপার থাকে, সেই বেগটা আমার আগে বের করে নিতে হবে, দেন কাজ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা। এরপরে লাস্ট টপিক, আমাদের লাস্ট টপিকটা হচ্ছে কি ভাই, আমাদের
ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস আমাদের কি? ভেক্টর ক্যালকুলাসটা হচ্ছে আহ, বলতে পারি কত স্টার টপিক, বর্তমানে 3 স্টার টপিকই, আগে একটু কম আসতো বাট প্রেজেন্ট টাইমে একটু বেশি আসছে দেখা যায় সাধারণত। আর ভেক্টর ক্যালকুলাস করার ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্সিয়েশন সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকা লাগবে বা মোটামুটি ডিফারেন্সিয়েশন করতে পারা লাগবে। ঠিক আছে, তো এইখানে আমাদের ভেক্টর ক্যালকুলাসে মূলত পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ এই জিনিসটা আমাদের ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, আমরা যে আগে মানে ডিডিএক্স এ পড়ছি সেটা হচ্ছে ডিডিএক্স, এইটা হচ্ছে আমার নর্মাল জেনারেল ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। বাট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমার যেটা হয় সেটা হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স, হালকা একটু একের মতো প্যাঁচা এমন ডিটা লেখা হয়। ঠিক আছে, ডেল্টা ডেল্টা এক্স অথবা ডেল্টা ডেল্টা ওয়াই অথবা ডেল্টা ডেল্টা জেড এইভাবে লেখা হয়। ঠিক আছে, তো আমাদের এখানে জেনারেল ডিফারেন্সিয়েশন করা লাগে না, আমাদের এখানে জেনারেলি পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটরটা ইউজ করা লাগে। সো এটা কিন্তু আমরা ক্যালকুলাসের যে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা সেখানে আমরা শিখে থাকি। ওকে, তো এটার আমার ভেক্টর ক্যালকুলাসের মেইনলি 3টা জিনিস বের করতে হয়। তো এই 3টা জিনিস বের করার আগে আমরা একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কিভাবে করে সে সম্পর্কে হালকা একটু আইডিয়া নেই। যে মনে করো ডেল্টা ডেল্টা এক্স, এটা নর্মাল ডিডিএক্স এর ক্ষেত্রে আমাদের এক্স বাদে ওয়াই অথবা জেড যদি থাকতো এগুলোকে আমরা চলক হিসেবে চিন্তা করতাম, কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে এক্স বাদে অন্য কিছু থাকলে সেটাকে আমরা অ্যাজ এ কনস্ট্যান্ট চিন্তা করব। এই হচ্ছে ডিফারেন্স, এই হচ্ছে মেইন ডিফারেন্স ডিডিএক্স আর ডেল্টা ডেল্টা এক্স এটার মতো। ঠিক আছে, তো তো ডেল্টা ডেল্টা এক্স এটা আমার 3x² ওয়াই, এটা বললো আমাকে। তো এখানে এক্স এর সাপেক্ষে আমাকে মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে বলছে। সো আমার এক্স বাদে বাকি যে ওয়াইটা আছে এটা কিন্তু ভাই আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা আমার কনস্ট্যান্ট, এটা আমার কনস্ট্যান্ট হিসেবে ইউজ হবে। ওকে, এখন কথা হচ্ছে তাহলে আমার কি করবো ভাইয়া, যে থ্রি, তো থ্রি নিজে তো নর্মালি একটা কনস্ট্যান্ট, ওয়াইও একটা কনস্ট্যান্ট, তো এই দুটাকে আমি আগে নিয়ে আসছি যেভাবে আমরা ডিডিএক্স করি। দেন ডেল্টা ডেল্টা এক্স অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, একদম সূত্র নর্মালাইজ করে করছি, যেটা আমাদের এক্স স্কোয়ারকে আমরা জানি ডিডিএক্স করলে আমরা 2x পাই, সেই 2x আসলো, সেটা 3y এর সাথে গুণ করে দিলে 6xy আসে এইভাবে। তো ওয়াই এর সাপেক্ষে যদি আমরা করি সিমিলারলি ওয়াইটাকে আমরা কি ধরবো, জাস্ট ডিফারেন্সিয়েট করব, বাকি সব কিছু কনস্ট্যান্ট মানে যা আছে তাই রেখে দিব, কোনো কাজ করব না তাতে। ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাই, 1 পাই, আবার এখানে ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা 2y পাই, আর বাকি সবকিছু যা আছে তাই রেখে দিব পাশে। দেন আমাদের অ্যান্সারটা চলে আসবে। সিমিলারলি জেড এর সাপেক্ষে যখন করব, জেড বাকি বাকি সব কনস্ট্যান্ট, দেখো এখানে কিন্তু জেডই নাই, তার মানে কি এটা পুরোটাই জিরো হয়ে যাবে কারণ এখানে জেডই নাই, সবই কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে জেড আছে, সো জেড এর ডিফারেন্সিয়েশন 1, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর বাকি সব কনস্ট্যান্ট, তো এটা যা আছে তাই থেকে যাবে। এখানে জেড কিউবের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে ডিডিএক্স এর সূত্র অ্যাপ্লাই করলে পাওয়ার আগে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, এটা আমরা জানি। তো এটা আর বাকি পার্টটুকু যা আছে তাই থেকে যাবে, এর ফলে আমরা এইটা পাবো। তো আমি ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা ওয়াই ডেল্টা ডেল্টা জেড এটার অপারেশনটা কিভাবে চালাতে হয় সেটা দেখাইলাম। ওকে, এবার আসি ক্যালকুলাসের মেইন 3টা কাজ, যে 3টা কাজ আমাদের করতে হবে। ফার্স্ট অফ অল আসি গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টে আমাদের কি কাজ করতে হয় বা এটা আমাদের কি বলে, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা একটা স্কেলার রাশিকে ইনপুট হিসেবে দিব, একটা স্কেলার রাশিকে ইনপুট হিসেবে দিব, কার মধ্যে দিব, আমাদের একটা অপারেটর আছে, আমরা জানি অপারেটর কি, অপারেটর মানে যে একটা অপারেশন চালায় লাইক প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, তারপর ট্রিগোনোমেট্রিক অপারেটর হয়, তারপর হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল অপারেটর হয়, ঠিক তেমনি নেবলা এটা একটা অপারেটর। এই অপারেটরের মধ্যে আমি যদি একটা স্কেলার রাশিকে দেই তাহলে সে সেটাকে ভেক্টরে কনভার্ট করবে। সো এটা দেখো আমি লিখেও দিছি, স্কেলারটাকে আমি ইনপুট হিসেবে দিব এবং আউটপুট হিসেবে আমার কি আসবে ভাই, একটা ভেক্টর রাশি আমাদের আউটপুট হিসেবে আসবে। ঠিক আছে, এটা ওকে। এরপরে হচ্ছে আমাদের ম্যাথ, ম্যাথের ক্ষেত্রে আমাদের যে ফাই, ফাই ইকুয়াল এইটা সামথিং এত এর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট জানতে চাইছে। তো দেখো ফাই ইকুয়াল যে যেটা সামথিং দিছে এটা কিন্তু ভাই একটা আমাদের স্কেলার রাশি। সো এটাকে আমাদের কি নেবলা অপারেটরের মধ্যে ইনপুটটা দিতে হবে, তাহলে আমাদের আউটপুট হিসেবে একটা ভেক্টর রাশি আসবে। তো দেখো আমি কি করব, গ্রেডিয়েন্টের সূত্র হচ্ছে জাস্ট নেবলা অপারেটর, মানে নেবলা অপারেটর এর সাথে জাস্ট নর্মালি ফাইটা লিখে দিব। তো এটা তারপর অপারেশনটা চালানোর ওয়ে কি ভ্যাম, এটার দেখো 3টা পার্ট, ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ, ওইটার জে ক্যাপ, ওইটার কে ক্যাপ, ডেল্টা ডেল্টা ওয়াই ডেল্টা ডেল্টা জেড। তো তুমি কি করবা, যেই অপারেটরটা তোমাকে দিছে না ওইটাকে 3 জনের মধ্যেই প্রবেশ করা দিবা, এবং 3টা অপারেশন ওরা হচ্ছে এটাকে অপারেশন করবে। ধরো এই অপারেটরটাকে কি করলা, ডেল্টা ডেল্টা এক্স এর মধ্যে ঢুকায় দিলা। ঠিক আছে, আবার সিমিলারলি ডেল্টা ডেল্টা ওয়াই এর মধ্যে দিয়ে দিলা, ডেল্টা ডেল্টা জেড এর মধ্যে দিয়ে দিলা। তাহলে এক্স ওয়াই জেড 3টার সাপেক্ষে আলাদা আলাদা এদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হবে এবং প্রত্যেকের সাথে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সহগ হিসেবে থেকে যাবে, যা আছে তাই থেকে যাবে। সো আমি আগেই দেখা দিলাম যে আমাদের অপারেশন গুলো আমরা কিভাবে চালাই, সো সেইভাবে আমরা
এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে অপারেশনটা চালাবো। চালানোর পরে আমার যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এইটা, এটাই হচ্ছে আমার রেজাল্ট, যেটা দেখো একটা ভেক্টর রাশি। কিভাবে বুঝলাম ভাই ভেক্টর রাশি? কারণ আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তাদের সাথে আছে, আর ভেক্টর রাশির সাথে ভাই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকে। এটা সো আমরা আগে বলছিলাম আউটপুট ভেক্টর রাশি আসবে, সেটাই আসছে। এবার আসি, কোন একটা বিন্দুতে তোমাকে বলতে পারে যে এই গ্রেডিয়েন্টটা বের করো। সো বিন্দুর ক্ষেত্রে কি করবা, জাস্ট তোমার যে রেজাল্টটা আসলো ভাই, সেই রেজাল্টটাতে মানে বিন্দু দ্বারা সিদ্ধ করে দিবা। আমরা জানি বিন্দু যখন লিখে তিনটা বিন্দু, প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা ওয়াই এর মান, তৃতীয়টা জেড এর মান, এটা আমরা জানি। তো ওই এক্স ওয়াই জেড এর জায়গায় তিনটা ভ্যালু দ্বারা সিদ্ধ করে দিবা, যেটা আমরা সরলরেখা বা আদার্স চ্যাপ্টারে করতাম, সমীকরণ সিদ্ধ করে দিতাম। ওই রকম ভাবে এখানে সিদ্ধ করে দিলেই তোমার অ্যান্সারটা, ভেক্টর অ্যান্সারটা চলে আসবে। যদি এটা বলে করবা, না বলে করার দরকার নাই, দ্যাটস ইট। এইটা গেল আমাদের গ্রেডিয়েন্ট অপারেশন। এরপরে আসি আমরা ভাইয়া ডাইভারজেন্স। সো ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা কি করব, ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা দেখো, ফার্স্ট অফ অল ইনপুট হিসেবে আমরা কি দিব ভাই, একটা ভেক্টর রাশি ইনপুট হিসেবে দিব, এবং আমাদের আউটপুট হিসেবে আসবে দেখবে একটা স্কেলার রাশি। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা, ইনপুট দিব ভেক্টর, আউটপুট আসবে স্কেলার। সো ডাইভারজেন্স সমান ন্যাবলা অপারেটর ডট একটা ভেক্টর রাশি। এই একটা ভেক্টর রাশি, এটা কিন্তু ভাই আমার এই ইনপুটটা, এই যে ইনপুটটা, এই ভেক্টরটা ইনপুটটা, সেটা আমার কি ন্যাবলা অপারেটর তার মধ্যে ঢুকাই দিব। দেন ও অপারেশন চালাবে, কি অপারেশন ভাই, ডট অপারেশন চালাবে। ডাইভারজেন্সের জন্য ডট অপারেশন চালায়, সহজ হিসাব, ডাইভারজেন্স ডট অপারেশন, ইজি। ঠিক আছে, ওকে। এরপর আসি, দেখো আমাকে একটা আর ভেক্টর দিছে, তাহলে এটা ডাইভারজেন্স বের করতে গেলে কি করতে হবে, এই আর ভেক্টরটাকে একটা ডট অপারেশন করতে হবে, ডাইভারজেন্স ডট অপারেশন, ওকে, ডি ডি এরকম। আচ্ছা, তো ডট অপারেশন চালালে আমাদের কি ডট গুণন মানে কি, ওই যে আই ক্যাপ আই ক্যাপের সহ গুণ হয় না, তো আই ক্যাপ আই ক্যাপের যে মিলটা আছে আই ক্যাপ আই ক্যাপ, এটা একত্র করে দিবা। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো জে ক্যাপ জে ক্যাপ, এই জে ক্যাপের সাথে এই জে ক্যাপ কোথায়, যে জে ক্যাপ, এটা ওর মধ্যে অপারেশনে ঢুকিয়ে দিবা। তারপর হচ্ছে কে ক্যাপ কে ক্যাপ, মনে করো হচ্ছে কে ক্যাপ কে ক্যাপ, এই কে ক্যাপের সাথে কে ক্যাপের পার্টটা ওর মধ্যে দিয়ে দিবা। আর আমরা জানি ডট গুণনে কিন্তু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আর লেখা হয় না, সো এটা যেহেতু লেখা হবে না, তখন এটা একটা স্কেলার মান আসবে। আর এটা আমি আগেই বলে নিছি যে এদের আউটপুটটা একটা স্কেলার রাশি আসবে, সেটাই কিন্তু আসলো। তুমি ইনপুট হিসেবে দিছিলে দেখো একটা ভেক্টর রাশি, বাট আউটপুট আসলে একটা স্কেলার রাশি, এটা মাথায় রাখতে হবে। এবং ডাইভারজেন্সে একটা কথা খেয়াল রাখতে হবে, ডাইভারজেন্স ইকুয়াল যদি জিরো হয়, তাহলে ভেক্টরটা সলিনয়েডাল। খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা গহ নাম্বারের কোশ্চেন। গহ নাম্বারে তোমাকে বলবে যে ভেক্টরটা যে সলিনয়েডাল, সেই জিনিসটা তুমি একটু প্রমাণ করে দেখো। বুঝতে পারছি? সো এই কথাটা অবভিয়াসলি মনে রাখবা যে ডাইভারজেন্সের মান শূন্য হলে ভেক্টরটা সলিনয়েডাল হবে, কারণ তোমাকে বলবে যে ভেক্টরটা সলিনয়েডাল কিনা সেটা প্রমাণ করো। গহ নাম্বারে আসবে ভাই 4 মার্কস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এর পরবর্তীতে আমরা আসি লাস্ট আমাদের ভেক্টর ক্যালকুলাসের 3টা টপিকের মধ্যে লাস্টটা, সেটা হচ্ছে কার্ল। কার্লটা বের করার ক্ষেত্রে ভাই প্রথমত এটা হচ্ছে, তুমি এখানে ভেক্টর ইনপুট দিবা, বাট আউটপুট হিসেবেও তুমি ভেক্টরই পাবা। ঠিক আছে, ইন্টারেস্টিং যে বাকিগুলো থেকে আলাদা, এটা ভেক্টর দিবা, ভেক্টরই পাবা। আর আমরা জানি ভেক্টরকে ভেক্টরই পাবো, সেটা আমাদের কাজ কার, ক্রস গুণন বা ভেক্টর গুণনের। এই জন্য দেখো এখানে আমার ন্যাবলা অপারেটরের মধ্যে ওই ভেক্টরটাকে আমি ক্রস গুণন দিয়ে দিই। দেখো কার্ল ক্রস, এখানেও কিন্তু মিল আছে ভাই, কার্ল কার্লের সাথে আমার সেই ক্রসই মিল আছে। ঠিক আছে, এটা তাহলে তোমার হচ্ছে কি ডাইভারজেন্স ডট অপারেশন, কার্ল ক্রস অপারেশন, একদম সিম্পল, নামের সাথে মিল আছে, এইভাবে মনে রাখবা, অনেকদিন মনে রাখতে পারবা। ওকে, এরপর আমাদের কি এইখানে দেখো একটা একটা ভেক্টর দিছে, আগে বলছি ইনপুট হিসেবে ভেক্টর দিছে। দেন আমার কি করতে হবে, ন্যাবলা অপারেটরের সাথে এটা ক্রস অপারেশন চালাবো। কিভাবে চালাবো ভাই, প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবো। দেন আগে যেহেতু ন্যাবলা লিখছি, ন্যাবলার যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে তাদের সহগগুলো আগে আমরা লিখে দিলাম। দেন আমাদের যে এ ভেক্টর পরবর্তীতে লিখছি, সেইটার যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ আছে সেটা আমরা এর নিচে লিখে দিলাম। ঠিক আছে, দেন আমরা কি করবো ভাইয়া, যে ক্রস গুণনের যে ওয়েটা, সেই ক্রস গুণনের ওয়েটে আমরা অ্যাপ্লাই করবো, আই ক্যাপকে ধরবো। দেন আমরা আই ক্যাপকে ধরলে এটা বাদ, এই দুইটা ক্রস গুণন। ঠিক আছে, তারপর মনে করো আমরা হচ্ছে জে ক্যাপকে ধরলাম, এটা বাদ, দেন এই দুইটার ক্রস গুণন। তারপর মনে করো আমরা হচ্ছে কে ক্যাপকে ধরবো, এই যে কে ক্যাপকে ধরবো, এটা বাদ, দেন হচ্ছে এই দুজনের ক্রস গুণন। এইটা করলে আমাদের রেজাল্টটা চলে আসবে, সেটা হচ্ছে আমাদের কিসের মান ভাইয়া, এটা হচ্ছে আমাদের কার্লের মানটা। তারপর দেখো ভাই এইখানে আমাদের যে রেজাল্ট আসলো, সেটা কিন্তু আমাদের দেখো বলছিলাম যেটা, যে ভেক্টর আউটপুট হিসেবে আমাদের ভেক্টর আসবে, সেই ভেক্টরটাই কিন্তু আউটপুট হিসেবে আসলো। এবং এইখানে একটা কথা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে কার্লের মান যদি জিরো হয়, ডাইভারজেন্স মান জিরো হলে তো সেটাকে সলিনয়েড বলবো, কিন্তু কার্লের মান যদি জিরো হয় সেটাকে আমরা বলবো অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। আর যদি জিরো না হয় তাহলে সেটা হবে ঘূর্ণনশীল। তাহলে তোমাকে বলবে যে কোনো একটা ভেক্টর ঘূর্ণনশীল কিনা সেই জিনিসটা দেখাইতে। তাহলে আমরা কিভাবে করব, তুমি জাস্ট কার্ল বের করে দেখবা, এই যে কার্লের মানটা বের করে দেখবা যে কার্লের মান জিরো হইলে কিনা। যদি কার্লের মান জিরো না হয়, এই কার্লের মানটা যে বের করলো এটা যদি জিরো না হয়, তাহলে সেটা ঘূর্ণনশীল এবং
অসংরক্ষণশীল। ঘূর্ণনশীল হলে অসংরক্ষণশীল, আর অঘূর্ণনশীল হলে সংরক্ষণশীল। তো এই জিনিসটা আমাদের বের করতে পারবে। তো সলিনয়েডালে এটাও আমাদের গহ নম্বরে আসে ভাই। এই দুইটাই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কার্ল আর ডাইভারজেন্সের, এবং এটার মাধ্যমে যে ডিসিশনটা আসি সলিনয়েডাল ডিসিশন আর ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল সেই ডিসিশনটা, ঠিক আছে। সো আজকের জন্য ভাই এতটুকুই। যেহেতু এটা একটা র্যাপিড রিভিশন ক্লাস ছিল, তাই আমি ট্রাই করেছি একটু ফার্স্ট ফার্স্ট লেকচার ডেলিভার করার। তো এখানে যে আমি যদি লাস্টে আবার একটু ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দিই, সেক্ষেত্রে ফার্স্টে যে আমাদের যে ভেক্টরের যে ব্যবহারগুলো, সেখানে আমাদের ডট গুণন আর ক্রস গুণনের ব্যবহার, ওইখান থেকে আমাদের কোয়েশ্চেন এসে থাকে গগ হতে, ঠিক আছে। এবং হচ্ছে তিনটা ভেক্টর একই সমতল অবস্থান করে কিনা, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেন আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের নদী নৌকা। নদী নৌকার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট 3 স্টার টপিক। এটা থেকে আমাদের প্রচুর কোয়েশ্চেন এসে থাকে। এরপরে 3 স্টার টপিকের ক্ষেত্রে তোমার ভেক্টর ক্যালকুলাস, এই যে গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্সের এই দুইটা ম্যাথ প্রায় গহ নম্বরে 4 মার্কসের জন্য এসে থাকে, ঠিক আছে। এরপরে তোমার বৃষ্টির অঙ্কগুলো, ছাতা বৃষ্টি, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে। দেন আপেক্ষিক বেগ নিয়ে কিছু হালকা পাতলা ম্যাথ আসে, বা আদার্স একটু ঘুরে ফিরে কয়েকটা বলে, একাধিক বলে লব্ধির বিষয়টা, এরকম আরো কিছু ছোটখাটো টপিক থেকে ম্যাথ এসে থাকে। তো আজকের জন্য এতটুকুই। তোমাদের যদি লেকচার নোটটা প্রয়োজন হয় তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি দিয়ে দিব সেটা। টাটা।